অফিস কেমন চলছে? দুবস সামলে নিচ্ছে সবটা। তবে তবে খানিকক্ষণ চুপ থেকে বললেন মাহফুজ সাহেব। কাব্য তো বাড়িতেই আছে। ও পড়াশোনা জানে, শিক্ষিত একটা ছেলে। ও তো প্রফেশনাল আর্কিটেক্ট। বা কাব্য এগুলো ভালো বুঝে। ও যদি হাল ধরতো আমাদের বিজনেসের অনেক উন্নতি হতো। মাহতাব সাহেব দীর্ঘশ্বাস ফেলে বললেন, কাব্য কখনো এই বিজনেসের হাল ধরবে না মাহফুজ। ও হয়তো চলে যাওয়ার চিন্তা করছে। আমার প্রতি যার এত ঘৃণা, সে আমার গড়ে তোলা বিজনেসের হাল ধরবে কেন? কিন্তু সবটা তো ওরে ভাইজান। আজ না হোক কাল সবটা কাব্য, ধ্রুব, দীপ্ত ওদেরকেই বুঝে নিতে হবে। পাশাপাশি তিন ভাইয়ের নাম শুনে ভেতরটায় কেমন হাহাকার করলো মাহতাব সাহেবের। আরেকজনও তো আছে দিব্য, সে কেন বঞ্চিত হবে সবকিছু থেকে? কথাটা ভেবে মাহতাব সাহেব বিড়বিড় করে আওড়ালেন, তাকে তো আমি বঞ্চিত করেছিলাম সবকিছু থেকে। অতি শীঘ্রই তাকে খুঁজে বের করে ভুলের ক্ষমা চাইবো আমি। না হলে যে মরেও শান্তি পাবো না। মাহফুজ সাহেব স্পষ্ট বুঝতে পারছেন ওনার ভাই বিড়বিড় করে কিছু বলে যাচ্ছেন। কি বলছেন বুঝতে না পেরে জিজ্ঞাসা করলেন উনি। কিছু বললেন ভাইজান? সাথে সাথেই চমকে তাকালেন মাহতাব সাহেব। তড়িঘড়ি করে উঠে দাঁড়ালেন তিনি। কথাবার্তা না বলে চোরের মতো পালিয়ে গেলেন। রাত প্রায় 1টার কাছাকাছি সুনেহরা খবর পেয়েছে প্রায় ঘণ্টাখানেক আগে। সীমান্ত ঘেঁষা গ্রামে গোপনে নারী পাচার চক্র সক্রিয় হয়ে উঠেছে। প্রথমে বিষয়টা সাধারণ নিখোঁজের ঘটনা ভেবে স্থানীয় পুলিশ তেমন গুরুত্ব দেয়নি, কিন্তু সুনেহরার হাতে আসা গোপন তথ্য জানায় এর পেছনে আছে এক প্রভাবশালী সিন্ডিকেট। সূত্র নির্ভর তথ্য হাতে আসতে তদন্তের সিদ্ধান্ত নিল সুনেহরা। সাথে সাথে একটা বিশেষ টিম প্রস্তুত করা হলো। সুনেহরা আর টিমের এখন একটাই লক্ষ্যে অমানবিক কাজের মূল হোতাকে ধরতে হবে। ওরা এতক্ষণ হলো অপেক্ষা করছে একটা নির্দিষ্ট জায়গায়। একটু পরেই হয়তো নারী পাচারকারী দলের সদস্যরা বাংলাদেশের বর্ডার ক্রস করবে। এর আগে যে কোনোভাবে ওদেরকে ধরতে হবে। বিষয়গুলো নিয়ে টিম মেম্বারদের সাথে কথা বলছে সুনেহরা। ও সবসময়ের মতোই সিভিল ড্রেস পরে এসেছে আজ। রাফসান ছেলেটা সে তখন থেকে পর্যবেক্ষণ করে যাচ্ছে সুনেহরাকে। সুনেহরা তখন চোখ পড়ল রাফসানের দিকে, ভ্রু কুচকে বলল, আমার চেহারা দেখতে নিয়ে আসিনি তোমাকে, কাজে মন দাও। সেটাই তো করছি। মানে? নির্লিপ্ত ভঙ্গিতে জবাব দিল ছেলেটা। আমার একমাত্র কাজ তোমাকে দেখা। রেগে গেল সুনেহরা। সাথে সাথে ছেলেটা শার্টের কলার চেপে ধরে মেজাজ দেখিয়ে বলল, হোয়াট ননসেন্স! বুঝতে পারছো কি বলছো? চাকরির জন্য মায়া হয় না? সাসপেন্ড খাবি? রাফসানের চোখে মুখে এক ফোঁটা ভয় নেই। সে আগের মতোই তাকিয়ে আছে সুনেহরার দিকে। মেয়েটা কে ওর ভীষণ পছন্দ। এই যে রেগে গিয়ে গম্ভীর কণ্ঠে শাসাচ্ছে, ওর মোটেও রাগ লাগছে না। এই রাগী চেহারার তেজি সুনেহরাকে ভীষণ ভালো লাগছে। ওর উত্তর না পেয়ে সুনেহরা আবারও রেগে কিছু বলতে চাইলো। তখনই কেউ একজন দূর থেকে ঢিল ছুঁড়ে মারলো ওর দিকে। রাফসান তো আটকাতে গেলে আঘাত লাগলো ওর মাথায়। সুনেহরার কথা মতো সবাই এগিয়ে গেল সামনের দিকেও। ব্যস্ত হলো রাফসানকে নিয়ে। ছোট ছেলেটার মাথা থেকে রক্ত পড়ছে ক্রমাগত। 2 হাত দিয়ে মাথার পিছন দিকটা চেপে ধরেছে সে। সুনেহরা উদ্বিগ্ন হয়ে এটা সেটা বলে যাচ্ছে। এদিকে রাফসান এক ধ্যানে তাকিয়ে আছে সুনেহরার দিকে। কিছু দূরে গাছের আড়ালে দাঁড়িয়ে কেউ একজন দেখছে এই দৃশ্য। রাগে মাথা ফেটে পড়ছে তার। চোখ দুটো ধারণ করেছে রক্তবর্ণ। ছেলেটা যেন হজম হচ্ছে না এই দৃশ্য। রাগে গাছের আড়াল থেকে বেরোতে নিলে পাশে থাকা জাফর ওর হাত টেনে বলল, কি করছো ভাই? ওরা পুলিশের লোক। এই অসময়ে আমাদের এখানে দেখে নিলে কি হবে বুঝতে পারছো? আমাদের এক্ষুনি এখান থেকে যেতে হবে। মধু এক ঝটকায় নিজের হাত ছাড়লো জাফরের থেকে। রেগে বলল, চুপ, গোল্লাই জ্যাক সব। কথাটা বললেই অন্ধকারের মধ্যে এগিয়ে এলো মধু। হাতে থাকা রিভলভার দিয়ে আঘাত করলো রাফসানের মাথার ব্যথা পাওয়ার স্থানে। তীব্র যন্ত্রণায় ছটফট করে মুহূর্তে জ্ঞান হারালো ছেলেটা। সুনেহরা বসে পড়ল মাটিতে। রাফসানের হাত স্পর্শ করতে গেলে ওর হাতটা ধরে নিল মধু। টেনে হিঁচড়ে ওকে নিয়ে গেল কিছু দূরে। সুনেহরা তখন হাত ছাড়ানোর চেষ্টা করে বলল, আহ, হচ্ছে কি? ছাড় দীপু, ছেলেটাকে মারলি কেন? কষ্ট পাচ্ছে তো। সাথে সাথেই বলে উঠল মধু, চুপ, ওভার অ্যাক্টিং এর দোকান কোথাকার। ঢং করবি না একদম, পচে মোরক ওই ছেলে। চুপ করে গেল সুনেহরা। মধু একটা বড়সড় গাছের সাথে চেপে ধরল ওর হাত দুটো। অন্য হাতে চোয়াল চেপে ধরে বলল, শালি একটা, বলেছিলাম না ওই নমুনাকে সাথে না নিয়ে ঘুরতে? এত চুলকানি তোর শরীরে, ওর হাত ধরতে যাচ্ছিলি কেন? আমি হাত ধরাই তো হাতে ফোসকা পড়েছে, অশান্তি হচ্ছে তাই না? ওর হাত ধরলে তো অশান্তি হতো না। সুনারের চোখে মুখে প্রচণ্ড রাগ। ও চাইলে মধুর থেকে নিজেকে ছাড়াতে পারে, কিন্তু ছাড়ানোর চেষ্টা করছে না সে। কেমন অদ্ভুত অনুভূতি হচ্ছে মধুর। এই অধিকার বোধ ভালো লাগছে ওর। তবে এত রাতে মধু এখানে কি করছে? কেনই বা এসেছে? ওই নারী পাচারকারী চক্রের সাথে কি মধুর কোনো সম্পর্ক আছে? কথাগুলো ভেবেই নিজের পায়ে থাকা শক্তপোক্ত হিল দিয়ে মধুর পায়ে আঘাত করলো সুনেহরা। সাথে সাথে চোখ মুখ কুচকে বন্ধ করে নিল মধু। এই সুযোগে সুনেহরার ঘুষি মারল নাকে। ছেলেটা প্রচণ্ড ব্যথা পেল। সুনেহরা পাত্তা দিল না ওসবে। চলে যাচ্ছিল সে। কোনো কিছুর সাথে পা আটকে পড়ে যায় মাটিতে।
ওর ষষ্ঠ ইন্দ্রিয় বলল মধুই ওকে ফেলে দিয়েছে। সুনেহারা রেগে তাকালো মধুর দিকে। মধু তখন দ্রুত এসে হাত ধরে টেনে তুলল ওকে। শক্ত করে সুনেহারার হাত চেপে ধরে বলল, উত্তর না দিয়ে তুই যেতে পারবি না। আমি যাবই। হাতে থাকা রিভলভারটা সুনেহারার মাথায় ঠেকিয়ে বলল মধু। মেরে ফেলবো, জানের মায়া নেই তোর? সুনেহারা বাঁকা হাসলো। মধু ততক্ষণে খেয়াল করলো সুনেহারার হাতে রিভলভারটা মধুর বুকে ঠেকানো, যেখানে অবস্থান করে মানুষের হৃৎপিণ্ড। মধুর আহত চোখে তাকিয়ে রইল সামনে দাঁড়িয়ে থাকা রমণীর দিকে। মেয়েটার ভাবভঙ্গির তেমন পরিবর্তন হলো না। ছেলেটা অমন আহত দৃষ্টি বুকে ঝড় তুলেনি সুনেহারার। কি করে হয় এটা? তবে কি সুনেহারার চোখে ভালোবাসা নেই মধুর জন্যে? কথাগুলো ভেবেই দুর্বল হয়ে পড়ল মধু। পরক্ষণে আবার নিজেকে স্বাভাবিক করলো। মনকে বোঝালো না, ও ভালোবাসে কাউকে না, ওর মায়া নেই কারো প্রতি। এই ত্রিভুবনে সবাই বিশ্বাসঘাতক, সবাই স্বার্থপর। এই সুনেহারাও নিশ্চয়ই তাদের থেকে আলাদা হবে না। কেন মধু মায়া বাড়াচ্ছে মেয়েটার প্রতি? কথাগুলোই ভাবছিল মধু। হঠাৎই কানে এলো সুনেহারার কথা। এত রাতে তুই এখানে কি করছিস দীপু? একই প্রশ্ন আমারও, উত্তর দেই। আমি বাধ্য নই তোকে উত্তর দিতে। মধু ধাক্কা মেরে সুনেহারাকে সরিয়ে দিল নিজের থেকে। চোখ দুটোর আগুনের মতো লাল হয়ে আছে। রাগে ফুলে উঠেছে কপালের শিরা। ইচ্ছে করছে সুনেহারাকে পায়ের তলায় পিষে মেরে ফেলতে, কিন্তু মারবে কি করে? মেয়েটা যে বসবাস করে ওর হৃদ কুঠিরে। মধু নিজেকে স্বাভাবিক করলো। সুনেহারার উদ্দেশ্যে বলল, আমিও বাধ্য নই তোকে উত্তর দিতে। যা, চলে যা এখান থেকে। এখনই সর আমার চোখের সামনে থেকে। যা ইচ্ছা কর তুই, শুধু আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা। শক্তপোক্ত শরীরের মধুর ধাক্কায় পড়ে যেতে নিচ্ছিল সুনেহারা। সে সামলে নিল নিজেকে। খানিকটা এগিয়ে এসে বলল, আমি হারিয়ে গেলে কষ্ট হবে না তোর? না, হবে না। তুই বেঁচে থাক বা মরে যা, আমার কোনো কিছুতেই কিছু যায় আসে না। কথাটা বলে সামনের দিকে পা বাড়ালো মধু। সুনেহারার হাতে থাকা রিভলভারটা তাক করে মধুর দিকে রাগী গলায় ডেকে বলল। দীপু, মধুর পা দুটো থেমে গেল। পিছু ফিরেও না তাকিয়ে বুঝে নিল সুনেহারা বন্দুক তাক করেছে ওর দিকে। মধুর সামনে এসে দাঁড়ালো সুনেহারা। মেয়েটার দৃষ্টি তীক্ষ্ণ, কি যেন পর্যবেক্ষণ করছে সে। মধু বাঁকা হেসে বলল। মারতে পারবি আমাকে? সাথে সাথে উত্তর এলো সুনেহারার থেকে। আমার মনে আবেগ কম দীপু। ভাববি না ভালোবাসি তাই ছাড় পাবি। তুই অন্যায় করলে আমি তোর যোগ্য শাস্তি দেব। বাঁকা হেসে বলল মধু। আমিও দেখবো তুই কত দূর যেতে পারিস। কথাটা বলেই চলে গেল মধু। সুনেহারা চেয়েও আটকাতে পারল না ওকে। তবে মনে মনে ভেবে নিয়েছে আজকের এই নারী পাচারকারী চক্রের সাথে মধুর কোনো যোগসূত্র থাকলে সুনেহারা শাস্তি দিবে ওকে। সাহেলা বেগমের বাড়িতে এসেছেন আনোয়ার সাহেব। এত রাতে তার আগমনে ভয় পেলেন ভদ্রমহিলা। খারাপ কিছু হয়নি তো? তিনি দ্রুত গিয়ে জিজ্ঞাসা করলেন, কিছু হয়েছে ভাইজান? সুনেহেরা ঠিক আছে? সেটা তো বুঝতে পারছি না বোন। ও পুরো বাড়িতে কোথাও নেই। আমি ভাবলাম তোমার কাছে এসেছে, তাই খুঁজতে এসেছি। সাহেলা বেগমের চোখে মুখে চিন্তার ছাপ। তিনি চিন্তিত কণ্ঠে বললেন, ভালো করে খুঁজেছেন তো? হয়তো বাথরুমে আছে। এত রাতে মেয়েটা যাবে কোথায়? পুরো বাড়ি খুঁজেছি, কোথাও নেই ওই মেয়ে। আমাকে বোকা বানিয়ে নিজের জায়গায় বিছানায় কোলবালিশ রেখে গেছে। ভেবেছে আমি বুঝতে পারবো না। কথাটা বলেই রাগে চোয়াল শক্ত করলেন আনোয়ার সাহেব। সাহেলা বেগম বুঝলেন না কি বলবেন। উপায় না পেয়ে তিনি মধুর নাম্বারে কল দিলেন, কিন্তু বারবার কল বেজে কেটে আসছিল। মধু রিসিভ করলো না মায়ের কল। এবার আরও চিন্তা বাড়ল সাহেলা বেগমের। ছেলে মেয়ে দুটো কোথায় গেল বুঝতে পারছেন না তিনি। আনোয়ার সাহেব বেরিয়ে যাচ্ছিলেন বাড়ি থেকে। মনে মনে ঠিক করলেন সুনেহারা কোথায় আছে জেনে ছাড়বেন তিনি, কিন্তু বাধা দিলেন সাহেলা বেগম। তিনি বেশ বুঝতে পারছেন সুনেহারা কিছু গোপন করছে ওর বাবার থেকে, আর সেটা জানাজানি হলে নিশ্চয়ই ঝামেলা হবে। তাই তিনি এটা সেটা বলে আটকালেন আনোয়ার সাহেবকে। আনোয়ার সাহেবও শুনলেন বোনের অনুরোধ। তিনি চলে গেলেন নিজের ফ্ল্যাটে। সালেহা বেগম তাকিয়ে আছেন আনোয়ার সাহেবের যাওয়ার পানে। ভাবছেন লোকটা না থাকলে আজ তাদের কি হতো। উনি হয়তো কখনোই ফিরে পেতেন না মধুকে, কিন্তু এক ছেলেকে পেলে কি হবে? অন্য ছেলেটিকে যে হারিয়েছেন তিনি, সে কোথায় আছে, কেমন আছে, কিছুই উনি জানেন না। কাব্যের জন্য যে মন কাঁদে ওনার। সে কি ভালো আছে? তার কি মনে পড়ে মায়ের কথা? কথাগুলো ভাবতে ভাবতে দরজা আটকালেন সাহেলা বেগম এবং আবারও ডুব দিলেন অতীতে। সেদিন ছিল কালবৈশাখী ঝড়ের রাত। সব হারিয়ে নিঃস্ব হয়ে পথে পথে ঘুরছিলেন সাহেলা বেগম। তখনই ওনার সামনে বড়সড় একটা অ্যাক্সিডেন্ট হলো। স্তব্ধ হয়ে উনি তাকিয়েছিলেন কিছু দূরে থাকা জ্বলন্ত গাড়িটার দিকে। ঝড় বাদলার দিন, তাই আশেপাশে তেমন মানুষ ছিল না। উনি কি করবেন বুঝতে পারছিলেন না। হঠাৎই ওনার নজরে এলো একটা ফুটফুটে শিশুকন্যা। মাটিতে পড়ে কান্না করছিল সে। তার পাশে পড়েছিলেন আনোয়ার সাহেব।
ওনার স্ত্রী তত সময় গাড়িতে পুড়ে ছাই হয়ে গেছেন। উনি চেষ্টা করছিলেন জ্বলন্ত গাড়িটার কাছে যাওয়ার জন্য, হাউমাউ করে কান্না করছিলেন আর সকলের কাছে সাহায্য চাইছিলেন। কিন্তু সেখানে সাহেলা বেগম ছাড়া আর কেউই উপস্থিত ছিলেন না। উনি গিয়ে বাচ্চা মেয়েটাকে কোলে তুলে নেন। এ বাড়ি ও বাড়ি গিয়ে লোক জড়ো করে হাসপাতালে নিয়ে যান আনোয়ার সাহেবকে। সেদিন ছোট্ট সুনেরা আর আনোয়ার সাহেব বেঁচে গেলেন সাহেলা বেগমের জন্যে। সে কৃতজ্ঞতা থেকে আনোয়ার সাহেব বাড়িতে নিয়ে আসলেন সাহেলা বেগমকে। ওনার সব কথা শুনে থাকার জায়গা দিলেন, বোনের পরিচয় দিলেন। ততদিনে ওনার সাথে আনোয়ার সাহেবের সম্পর্কটা অনেক ভালো। সুনেহারাও খানিকটা বড় হয়েছে। সে সাহেলা বেগমকে ফুপি বলেই ডাকতো। ছোট মেয়েটার মায়া সাহেলা বেগমও থেকে গেলেন ও বাড়িতে। আনোয়ার সিদ্দিকী আর সুনেহারা যেন আশার আলো হয়ে এসেছিল সাহেলা বেগমের জীবনে। ওনারা সব দিয়েছেন সাহেলা বেগমকে, সবশেষে খুঁজে এনে দিয়েছেন ওনার দিব্যকে, যাকে খোঁজার জন্য উনি সব ছেড়ে ছুড়ে রাস্তায় রাস্তায় ঘুরছিলেন। তবে ছেলেটাও যে ওনার মতোই অভাগা। ওর অতীত সম্পর্কে জেনে কষ্টে ভেঙে পড়েছিলেন সাহেলা বেগম। ভাবলেই কষ্টে বুক ফেটে যায় ওনার। ছোট্ট দিব্য কত কষ্টে ছিল তা ভেবে হৃদয় ভরাক্রান্ত হয় দুঃখিনী মায়ের। উনি ঝাপসা দেখছেন চোখে। বেশি কিছু না ভেবে আবারও উঠে গেলেন সোফা থেকে। ফোনটা খুঁজে এনে কল দিলেন ছেলের নাম্বারে। রাত বাড়ছে ক্রমাগত। রাফসানকে এই গাড়িতে তোলা হয়েছে। সুনেহারা এখনো নারী পাচারকারী দলের খোঁজ চালাচ্ছে। সবার বারণ না মেনে চলন্ত ট্রাকের সামনে গিয়ে দাঁড়িয়েছে সুনেহারা। ট্রাক চালক দ্রুত ব্রেক কষলো। গাড়ি থেকে বের হয়ে রেগে বলল, এই মেয়ে, জানের মায়া নেই তোর? সামনে এসে দাঁড়ালি কেন? সুনায়রা ধীর পায়ে এগিয়ে গেল লোকটার দিকে। ভালো করে দেখে বুঝলো লোকটা কোনো পেশাদার কিলার। কালো কিচকিচে গায়ের রং, গালে কাটা দাগ আর প্যান্টের পকেটে থাকা রিভলভার দেখা যাচ্ছে স্পষ্ট। সুনায়রার মনে হলো কথা বলে পারবে না লোকটার সাথে। আশেপাশে না তাকিয়েও লাথি মারলো লোকটার প্রাইভেট পার্টে। সাথে সাথে আর্তনাদ করে উঠল লোকটা। সুনায়রা গিয়ে এলোপাতাড়ি মারতে শুরু করলো লোকটাকে। র্যাবের বাকি সদস্যরা ঘেরাও করলো চারিপাশ। ট্রাকের পিছনে অন্য একটা গাড়ি ছুটে আসছিল, সেই গাড়িটাকেও আটক করা হলো। সুনায়রা রক্তচক্ষু নিয়ে লোকটার দিকে তাকিয়ে প্রশ্ন করলো, কয়টা মেয়ে কি পাচার করছিলি? লোকটা প্রথমে চুপ থাকলো। সুনেরা যখন এই হাত উঠালো ঘুষি মারবে বলে লোকটা যান বাঁচাতে বলে উঠল, 40টা মেয়ে ওরা কোথায়? ট্রাকের পিছনে। সুনেরা চোখের ইশারা দিতেই মহিলা কর্মকর্তারা ট্রাকের পিছনের দিকটা পর্যবেক্ষণ করলো, কিন্তু সেখানে একটাও মেয়ে নেই। অথচ যতজনকে আটক করা হয়েছে সবাই বলেছে মেয়েগুলো এখানেই ছিল। সুনেরার মনে হলো লোকটা বোকা বানাচ্ছে ওকে। রেগে বলে উঠল সে, মেয়েগুলো কোথায়? উত্তর দে। ট্রাকের পিছনে কোনো মেয়ে নেই কেন? কি করেছিস তুই ওদের সাথে? ট্রাক চালক যেন আকাশ থেকে পড়ল। ওর স্পষ্ট মনে আছে গুনে গুনে 40টা মেয়েকে গাড়িতে তুলেছিল। তাহলে ওরা গেল কোথায়? আবারও ঘুষি পড়ল লোকটার নাকে। গলগল করে রক্ত বের হতে থাকলো। বাকি অফিসারগুলো এসে মারতে শুরু করলো ট্রাক চালককে। লোকটা সুনেরার সামনে এসে হাত জোর করে বলল, বিশ্বাস করুন ম্যাডাম, মেয়েগুলো গাড়িতেই ছিল। চিৎকার দিয়ে বলল সুনেরা। তাহলে গেল কোথায়? ভয়ে কেঁপে উঠল লোকটা। থেমে থেমে বলল, মাঝ রাস্তায় একবার গাড়ি থামিয়েছিলাম। এক হেলমেট পরা 29 থেকে 30 বছরের বয়সের ছেলে আক্রমণ করেছিল তখন। ওই ছেলেই হয়তো কিছু ঘটিয়েছে। কথাগুলো বলা শেষ হতে লোকটা অচেতন হয়ে লুটিয়ে পড়ল মাটিতে। সুনেরা কি যেন ভাবলো ততক্ষণ। র্যাবের অন্য সদস্যরা ট্রাক চালক সহ আটক করা প্রত্যেককে টেনে হিঁচড়ে গাড়িতে তুলল। সুনেরাও গিয়ে বসলো জিপের ড্রাইভিং সিটের পাশের সিটটায়। রাতের নির্জনতা কেটে গিয়ে সূচনা হয়েছে নতুন সকালের। আরণ্যক ম্যানশনে তৈরি হয়েছে প্রতিদিনের মতো সুন্দর একটা পরিবেশ। এত সময় বাড়ির সবাই ডাইনিং টেবিলে আড্ডা জমিয়েছিলেন, খাওয়া দাওয়া রেখে গল্প করছিলেন একে অন্যের সাথে। তবে কাজের সময় হয়ে আসায় সকলেই সকালের খাওয়ার শেষে যার যার রুমে চলে গেছেন। ধ্রুব আর মাহফুজ সাহেব অফিসে যাবেন বলে তৈরি হয়েছেন। আর দীপ্ত কোয়েল স্কুলে। দোয়েল আজ বাড়িতেই আছে। আজ অফিস যাওয়ার আগে সাহস করে মাহফুজ সাহেব কাব্যের সাথে কথা বলেছেন, অফিস জয়েন করার জন্য বলেছেন ওকে। সাথে ছিল ধ্রুব। ভাইয়ের সাথে মিল না থাকলেও কাব্য অফিস জয়েন করলে যে বিজনেসের উন্নতি হবে সে বিষয়ে ধ্রুবর বিশ্বাস আছে। তাই কাব্যকে ধ্রুব রিকোয়েস্ট করেছে অফিস জয়েন করার জন্য। হ্যাঁ না কিছুই বলেনি কাব্য। সে চলে গেছে নিজের মতো, তবে না করেনি, মনে আশা আছে, এটাই ধরে নিয়েছেন মাহফুজ সাহেব আর ধ্রুব। স্রোতের পরীক্ষার আর বেশি দিন নেই, এই তো 1 সপ্তাহের মতো আছে। কিন্তু প্রেগন্যান্সির জন্য ওকে পড়াশোনা দূর বিছানা থেকে নামতে দিচ্ছে না কাব্য। স্রোতের পড়াশোনার 1টা বছর ক্ষতি হবে, তাই খুব মন খারাপ ওর। কাব্য ভাই জীবনে আসার পর সব কেমন এলোমেলো হয়ে গেছে। ভাবা যায় সবসময় ডাক্তার হতে চাওয়া স্রোত এখন কেমন পড়াচোর হয়ে গেছে। পড়াশোনা যেন তার শত্রু। মন শুধু চায় কাব্য ভাইয়ের ভালোবাসা পেতে। লোকটা কি জাদু করলো ওকে? করেছে হয়তো, নইলে এমন হবে কেন? বিছানায় বসে বসে কথাগুলোই ভাবছিল স্রোত। তখনই কানে এলো পরিচিত কণ্ঠস্বর। দরজার দিকে তাকাতেই দেখতে পেল ফুপিকে। উনি দাঁড়িয়ে আছেন দেখে পড়ল স্রোত।
ওমা দাঁড়িয়ে আছো কেন ফুপি? ভেতরে আসো। সাবরিনা বেগম পা বাড়ালেন ভেতরে ঢুকবেন বলে, কিন্তু কি যেন ভেবে পিছিয়ে গেলেন উনি। তৎক্ষণাৎ চোখ বোলালেন পুরো রুমে। স্রোত হয়তো বুঝলো ফুপির মনে কি চলছে, হাসি মুখ করে বলল ওনাকে। উনি রুমে নেই ফুপি, তুমি নিশ্চিন্তে ভেতরে এসো। সাবরিনা বেগম পর্যবেক্ষণ করলেন স্রোতকে। ওর প্রেগনেন্সির হয়তো 2-3 মাসের মতো চলছে। এখনই কেমন পরিবর্তন এসেছে মেয়েটার মধ্যে। গালগুলো কেমন ফোলা ফোলা লাগছে, মাথার লম্বা কালো চুলগুলো সব খুলে রাখা, তাই আরো বেশি ভালো লাগছে, ঠিক যেন জীবন্ত পুতুল। সাবরিনা বেগম গিয়ে স্রোতের পিছনে বসলেন। ওর মাথা লম্বা চুলগুলো দিয়ে খোপা করে বললেন, চুল সব সময় বেঁধে রাখবে, মানুষের নজর লাগে তো। স্রোত মুখে কিছু না বলে ওপর নিচ মাথা নেড়ে সায় জানালো ফুপির কথায়। সাবরিনা বেগম আবারও বললেন, সামনে তোমার পরীক্ষা, মনে আছে তো? এই অবস্থায় পড়াশোনা করতে ভালো লাগছে? স্রোত খানিকক্ষণ চুপ থেকে মাথা নামিয়ে বলল, উনি তো আমাকে পড়াশোনাই করতে দিচ্ছেন না। পড়াশোনা করতে দিচ্ছে না মানে? না পড়লে তুমি পরীক্ষায় কি দেবে স্রোত? তুমি কি চাইছো একটা বছর গ্যাপ যাক? ফুপির করা কথা শুনে বুঝে নিল স্রোত। উনি রেখে গেছেন স্রোতের বলা কথাটা শুনে। ভাইজির চুপ থাকা ভালো লাগলো না সাবরিনা বেগমের। উনি আবারও বললেন, কে যেন বলতো সে পড়াশোনা করে ডাক্তার হতে চায়। এই বিয়ে, সংসার আর স্বামীর ভূত তোমার মস্তিষ্ক বিগড়ে দিয়েছে স্রোত। মেয়েদের স্বাবলম্বী হওয়া প্রয়োজন। তোমার যে স্বামী আজ তোমাকে পড়তে দিচ্ছে না, সেই 2 দিন পর অশিক্ষিত বলে খুঁটা দেবে, ভালো লাগবে তখন? স্রোত মুখ তুলে তাকালো সাবরিনা বেগমের দিকে। নিজেও ভেবে দেখলো ফুপির বলা কথাটা মিথ্যা নয়। কাব্য তো শিক্ষিত, বাইরে গিয়ে পড়াশোনা করেছে। কাব্য না বলুক, অন্যরা তো বলবেই কাব্যের বউ অশিক্ষিত। না না, ফুপি এ কথা ফেলে দেওয়ার মতো না। স্রোত পড়াশোনা করবে আর পরীক্ষাও দেবে। কথাগুলো ভেবে ফুপির উদ্দেশ্যে বলল স্রোত, চিন্তা করো না ফুপি, আমি ঠিকঠাক প্রিপারেশন নিয়ে এক্সাম দিতে যাব। তুমি তো জানোই অল্প পড়লেই আমার মাথায় থাকে। সে জানি, তবে এই অবস্থায় নিজেকে বেশি প্রেশার দিও না। যতটা না পড়লেই নয়, ঠিক ততটাই পড়বে। 1 বছর আগে হলেও আমি আশা করতাম তুমি একটা ভালো রেজাল্ট করবে, কিন্তু আজ এই মুহূর্তে দাঁড়িয়ে সে আশাটা করছি না। অন্তত পাশ করো। সাবরিনা বেগমের কথায় অভিমানের আভাস পেল স্রোত। ও দুহাত দিয়ে জড়িয়ে ধরল ফুপিকে। বাচ্চাদের মতো করে বলল, এখন আর আশা নেই কেন? আমার উপর থেকে তোমার সব বিশ্বাস উঠে গেছে, তাই না? এত আহ্লাদ করতে হবে না স্রোত। তোমার মস্তিষ্ক যে বিগড়ে গেছে তা আমি ভালো করেই জানি। এখন তো তোমার পড়াশোনা ঘুরে না। পুরো কথাটা বলে শেষ করতে পারলেন না সাবরিনা বেগম। গম্ভীর কণ্ঠে বলে উঠল কেউ, এখন ওর মাথায় শুধু আর শুধুই অরণ্য কাব্য ঘটছে। আর আপনি কিছুটা ভুল জানেন, শুধু স্রোতের মাথায় নয়, ওর মন, মস্তিষ্ক, নিউরন, কিডনি, লিভার, হার্ট সব কিছুতেই আমি ঘোরাঘুরি করি। তা আপনার কোনো সমস্যা আছে এতে? কথাটা বলতে বলতে রুমে ঢুকলো কাব্য। কাব্যের দিকে বড় বড় চোখ করে তাকিয়ে রইল স্রোত। সাবরিনা বেগম লজ্জায় পড়লেন যেন। রাগ হলো ছেলেটার উপর। উনি প্রত্যুত্তর না করে চোখ মুখ কালো করে বেরিয়ে গেলেন রুম থেকে। কাব্য ওনার যাওয়ার দিকে তাকিয়ে মনে মনে হাসলো কেবল। স্রোতের দিকে চোখ গেলেই বলল স্রোত, আপনি আস্ত একটা বদের হাড্ডি। কাব্য এগিয়ে এলো স্রোতের কাছে। ও পালাতে চাইলে আটকে নিল 2 হাত দিয়ে। মেয়েটা ছটফট করছে নিজেকে ছাড়ানোর জন্যে। কাব্য জোর করে চুমু দিল নীলাম্বরীর ঠোঁটে। স্রোতের যখন নিঃশ্বাস আটকে যাওয়ার অবস্থা, ঠিক তখন কাব্য ছাড়ল ওকে। মেয়েটা রেগে তাকাতে বলল কাব্য। তারপর আলতো করে কাব্যের বুকে ঘুষি মেরে বলল স্রোত। আপনি রাক্ষস, রাগী খরগোশ, ভালুক একটা। কাব্য চুমু দিল স্রোতে লালচে গাল দুটোতে জড়িয়ে ধরে বলল, আর তুমি আমার আদরের বিলছে না। স্রোত হাসলো কাব্যের কথায়। 2 হাত দিয়ে শক্ত করে জড়িয়ে ধরল ওকে। কাব্য অবাক চোখে তাকিয়ে রইল নীলাম্বরীর দিকে। কাব্য স্পষ্ট বুঝতে পারে শুধু কাব্যই নয়, নীলাম্বরীও তাকে ভালোবাসে মন প্রাণ দিয়ে। আচ্ছা, কখনো যদি বড়সড় কোনো ঝড় আসে ওদের মাঝখানে, যদি হারিয়ে যায় নীলাম্বরী, তাহলে কাব্যের কি হবে? কথাটা ভেবে নিজেকে নিজে বকা দিল কাব্য। অজানা ভয়ে আঁকড়ে ধরল ছেলেটাকে। অস্থিরতায় কাব্যে শরীর কাঁপছে অস্বাভাবিকভাবে। চোখে মুখে কেমন ভয় জমেছে। বিষয়টা স্রোত বুঝতে পারলে আরো শক্ত করলো হাতের বাঁধন। কাব্য তখন শান্ত হলো। নীলাম্বরীর আলিঙ্গন শান্ত করলো কাব্যকে। গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে ধ্রুব। পাশে আধুনিক পোশাক পরা এক মেয়ে। মেয়েটা কি যেন কথা বলছে ধ্রুবের সাথে। ধ্রুব ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে উত্তর দিচ্ছে মেয়েটার কথা। তাহিয়া ওর ফ্রেন্ডদের সাথে গল্প করতে করতে আসছিল ওদিকে। তখনই ওর এক ফ্রেন্ড বলল, এই তাহিয়া, দেখ তো ওটা তোর হাজবেন্ডটা। সাথের মেয়েটা কে রে? মেয়েটা বেশ স্মার্ট আর সুন্দরী।
বন্ধুর কথায় তাহিয়া তাকালো সামনের দিকে। যে দৃশ্য দেখলো তার জন্য হয়তো প্রস্তুত ছিল না সে। ধ্রুব দাঁড়িয়ে আছে তাহিয়ারই বয়সে একটা মেয়ের পাশে। মেয়েটার গায়ের খোলামেলা পোশাক দেখে ওরই লজ্জা লাগছে। মেয়েটা কেমন করে তাকিয়ে আছে ওর দিকে, চোখের চাহনিতে যেন গিলে খাবে এমন অবস্থা। এদিকে ধ্রুব কি সুন্দর করে কথা বলে যাচ্ছে মেয়েটার সাথে। তাহিয়ার চোখে মুখে প্রচন্ড রাগ, কাউকে কিছু না বলে তখনই চলে যাচ্ছিল সে। ধ্রুব হয়তো কোনোভাবে দেখে নিয়েছে তাহিয়াকে। মেয়েটা কোনো কারণে রেগেছে বুঝতে পেরে দ্রুত গিয়ে ওর সামনে দাঁড়ালো ধ্রুব। তাহিয়া তখন বিরক্ত হয়ে বলল, কি সমস্যা? তোর সমস্যা কি দানু? দেখতে পাচ্ছিস না আমি দাঁড়িয়ে আছি তোর জন্য? চলে যাচ্ছিস কেন? তুই আমার জন্য দাঁড়িয়েছিলি? হ্যাঁ। মিথ্যা বলবি না ধ্রুব। রেগেমেগে কথাটা বলে তাহিয়া পা বাড়ালো চলে যাবে বলে। আবারও একই কাজ করলো ধ্রুব। মেয়েটার পথ আটকে বলল, রেগেছিস কেন? কি হয়েছে বল? কে কি বলেছে তোকে? তাহিয়া এক ধাক্কায় সরিয়ে দিল ধ্রুবকে। গটগট করে হেঁটে চলে গেল জায়গা ছেড়ে। ধ্রুব হা করে এখনো তাকিয়ে আছে তাহিয়া যাওয়ার পানে। বিড়বিড় করে বলছে, এই বুড়ি মাছের মতো শরীরে এত শক্তি পেলো কোথা থেকে? আমার সুন্দরী বউয়ের শরীরে আবার ভূত প্রেত ভর করলো না তো? কথাটা মাথায় এলেই চিন্তায় অস্থির হলো ধ্রুব। দ্রুত গিয়ে গাড়িতে উঠে স্টার্ট দিল গাড়িটা। সাথের মেয়েটা ওর অফিসের স্টাফ। মেয়েটা অপেক্ষা করছিল নিজের হাজবেন্ডের জন্য। ধ্রুবকে দেখে প্রয়োজনীয় কোনো কথা বলতে ওর কাছে গিয়েছিল মেয়েটা, কিন্তু ধ্রুব আর তাহিয়ার ব্যাপার স্যাপার দেখে কেমন বোকা বনে গেল মেয়েটা। দীপ্ত আর দোয়েল হাঁটছে পাশাপাশি। দীপ্ত বাদাম খাচ্ছে আর কথা বলে যাচ্ছে দোয়েলের সাথে। দোয়েল ওদিকে আনমনে কি যেন ভেবে চলেছে। দীপ্ত যখনই বুঝলো দোয়েল আপু গুরুত্ব দিচ্ছে না ওর কথায়, মন খারাপ করে বলল সে, বুঝলাম রাহুল ভাইয়ের চিন্তায় দোয়েল আপু আমাকে ভুলে গেছে। দোয়েল চোখ গরম করে তাকালো দীপ্তর দিকে, রাগত স্বরে বলল, তুই খুব পেকেছিস দীপ্ত। পাকে তো ফল, আমি পাকবো কি করে? চুপ করবি না জুতার বাড়ি খাবি? জুতোর বাড়ি কেমন? টেস্টি হলে খেতে আপত্তি নেই। দোয়েল নিজের পায়ে থাকা জুতোটা খুলতে নিচ্ছিল। এই দেখে দীপ্ত এক দৌড়ে পালিয়েছে ওই জায়গা থেকে। দোয়েল একবার আশেপাশে তাকালো। রাস্তার গাড়ির অভাব নেই। দীপ্ত যে ওভাবে দৌড়ালো, যদি কোনো অঘটন ঘটে এই ভেবে চিন্তা হলো মেয়েটার। দীপ্তকে ডাকলো সে। দোয়েলের ডাক দীপ্তের কানে গেলেও সে ফিরে তাকাচ্ছে না ভয়ে। কিছু দূর যেতেই দোয়েলের হাত টেনে ধরলো কেউ। কিছু বুঝে ওঠার আগেই লোকটার মুখে কেমিক্যাল জাতীয় কিছু দিয়ে অজ্ঞান করে ফেললো। দোয়েলকে যখন গাড়িতে উঠানো হলো তখনই দীপ্ত ফিরে তাকালো ভয়ে। দ্রুত আসলো গাড়িটার কাছে, কিন্তু দোয়েলের কাছে যাওয়ার আগে যে গাড়িটা ছেড়ে দিল। দীপ্ত চিৎকার চেঁচামেচি শুরু করেছে। হাতে ফোন নেই যে বাড়িতে কল দেবে, কি করবে বুঝতে না পেরে কান্নাকাটি শুরু করেছে বাচ্চা ছেলেটা। দীপ্ত মাটিতে বসে কান্না করছে আর দোয়েলকে ডেকে যাচ্ছে। আশেপাশে কেউ কিছু জিজ্ঞাসা করলেও কান্নার জন্য কি বলবে বুঝতে পারছে না। রাহুলরা তখন ওদিকেই যাচ্ছিল। রাহুল ওর গাড়ির ব্রেক কষলো। দীপ্তকে এই অবস্থায় দেখে চিন্তা হলো ওর। গাড়ি থেকে নামলো রাহুল, সাথে লিয়ার স্নিগ্ধ। ওরা এগিয়ে এসে জিজ্ঞাসা করলো দীপ্তকে, কি হয়েছে দীপ্ত? কাঁদছো কেন তুমি? দীপ্ত কান্না থামিয়ে তাকিয়েছে রাহুলের দিকে। পরিচিত মুখ দেখে মুহূর্তে হাসি ফুটেলো ওর ঠোঁটের কোণে। তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে রাহুলের হাত দুটো ধরে অনুরোধের স্বরে বলল, আমার দোয়েল আপুকে বাঁচাও রাহুল ভাইয়া, কি যেন আপুকে কিডন্যাপ করেছে। রাহুল চোখ দুটোতে বিস্ময়, মুখটা ঢেকে গেছে অন্ধকারে। দীপ্তের কথাটা শুনে বলল, কি কিডন্যাপ করেছে মানে? তুমি মজা করছো আমার সাথে? না না, আমি সত্যি বলছি। রাহুলের মুখে কথা নেই। দীপ্তের কথাটা সত্যি কিনা বুঝতে পারছে না সে। লিয়া পুরো বিষয়টা পর্যবেক্ষণ করে বলল, আহা দীপ্ত, ঠিক কি হয়েছে খুলে বলো। দীপ্ত রোডের দিকে তাকালো। গাড়িটাকে এখনো কিছুটা দেখা যাচ্ছে। দীপ্ত চলন্ত সেই গাড়িটার দিকে তাকিয়ে বলল, তুমি গাড়িতে ওঠো, তুমি গাড়িতে ওঠো, ওই গাড়িটা ফলো করো, ওইটাতে দোয়েল আপু আছে। আমি যেতে যেতে সব বলছি। রাহুল দেরি করলো না, দ্রুত গাড়িতে উঠে স্টার্ট দিল গাড়িটা। দীপ্ত বলতে শুরু করলো কি হয়েছে। রাহুল আর ওর বন্ধুরা মনোযোগ দিয়ে শুনলো সবই। দীপ্তর মুখ থেকে সবটা শুনে একজনের নামই রাহুলের মাথায় আসলো, সে হলো সৌরভ। রাহুল পুরোপুরি নিশ্চিত ওই ছেলে দোয়েলকে কিডন্যাপ করেছে, কিন্তু যে গাড়িটা রাহুল ফলো করছিল ওই গাড়িটা তো হারিয়ে গেছে। রাহুল বুঝতে পারছে না কি করবে, কোথায় গিয়ে খুঁজবে দোয়েলকে। দীপ্ত কাঁপা কাঁপা গলায় বলে উঠলো তখন, এবার কি হবে? গাড়িটা তো চলে গেল। রাহুল খানিকক্ষণ ঠান্ডা মাথায় ভেবে জিজ্ঞাসা করলো দীপ্তকে। দোয়েলের ফোনটা ওর সাথে আছে? সাথে সাথে উত্তর দিল দীপ্ত। হ্যাঁ। রাহুলের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। লিয়াকে চোখের ইশারায় কিছু বলতে সে ল্যাপটপ বের করে মনোযোগ দিল তাতে। সময়টা দিনের শেষ ভাগ। চারিদিকটা আস্তে আস্তে তলিয়ে যাচ্ছে অন্ধকারে।
জঙ্গলের মাঝখানে একটা খোলামেলা জায়গায় দাঁড়িয়ে আছে সুনেহরা আর ওর পুরো টিম। সুনেহরা সে যে বেরিয়েছিল বাবার ভয়ে বাড়ি ফেরেনি এখনো। ভয় ডট একপাশে ঠেলে দিয়ে ও ভেবেছিল বাড়ি ফিরবে, তখনই খবর পেয়েছে এখানে কোথাও ওই মেয়েগুলো আছে, কিন্তু এই জঙ্গলের ভেতরে ঘর বাড়ির কোনো অস্তিত্বই নেই। এখানে ওই মেয়েগুলো আসবে কি করে? সুনেহরা হেঁটে যাচ্ছিল সামনের দিকে, ওর সাথের অফিসারগুলো এক একজন এক এক দিকে চলে গেছে। রাফসান এখন আগের থেকে সুস্থ, নিজেও এসেছে সবার সাথে। ওর ফোনে একটা কল আসলে জানতে পারলো কেউ ওদের বোকা বানানোর চেষ্টা করছে, এখানে নিয়ে এসেছে অকারণে। মেয়েগুলো কোথায় আছে এই খবর পাওয়া মাত্র এই সকলে বেরিয়ে গেল জঙ্গল থেকে। সবাই বেরিয়ে গেলেও সুনেহরা রয়ে গিয়েছিল। তাড়াহুড়োতে কেউ বিষয়টা লক্ষ্য করেনি, ভেবেছে সুনেহরা ওদের সাথেই আছে, কিন্তু গাড়িটা স্টার্ট দেবে সেই মুহূর্তে রাফসান খেয়াল করলো সুনেহরা ওদের সাথেই নেই। রাফসান দ্রুত ফোন বের করে মেসেজ পাঠালো ওর নাম্বারে। সুনেহরা যত সামনের দিকে আগাচ্ছে ততই যেন রহস্যময় মনে হচ্ছে সবটা। কিছু দূরে পুরনো একটা বাড়ি দেখা যাচ্ছে, বাড়িটা সুবিশাল রাজবাড়ির মতো ঠেকছে ওর কাছে। এই ঘন জঙ্গলের ভিতর এমন একটা বাড়ির অস্তিত্ব থাকবে তা ওর ভাবনাতেও ছিল না। সুনেহরা ভাবলো চলে যাবে এখান থেকে। রাত হয়নি তবুও চারিদিকটা কেমন অন্ধকার লাগছে, গা ছমছমে ভুতুরে পরিবেশ চারিদিকে। সুনেহরা তো মেয়ে, উপরে উপরে যতই সাহসিকতা দেখাক মনে মনে একটু হলেও ভয় পাচ্ছে সে। সুনেহরা চলে যেতে চাইলো, তখনই ওর ফোনের নোটিফিকেশনের আওয়াজ এলো কানে। ফোনটা এনে চোখের সামনে ধরতে দেখলো রাফসানের মেসেজ। সুনেহরা ওকে কল দিল, সাথে সাথে কল রিসিভ করলো রাফসান। বেশি কিছু না ভেবে বলল ওকে, তুমি কোথায় আছো সুনেহরা? আমি আসবো? আসার দরকার নেই। মেয়েগুলোকে পাওয়া গেছে, আমাদের তো এবার যাওয়া উচিত। অবাক হলো না সুনেহরা? ওর চোখে মুখে এমন ভাব যেন আগে থেকে জানতো এমন কিছু হবে। সুনেহরা বলল রাফসানের উদ্দেশ্যে, তুমি বাকিদের নিয়ে যাও, ওদের উদ্ধার করে যার যার ঠিকানায় ফিরিয়ে দাও, আমি আসছি। আসছো মানে? তুমি একা একা ওই ভুতুরে? পুরো কথাটা বলার আগেই থামিয়ে দিয়ে বলল সুনেহরা, যা করতে বলেছি করো। কথাটা বলেই কলের লাইন কেটে দিল সে। রাফসান ভয়ে আর মেসেজ দিয়ে বিরক্ত করেনি সুনেহরাকেও। জানে সুনেহরা কেমন সাহসী মেয়ে, যাই হয়ে যাক সামাল নেবে সবটা। সুনেহরা চোখ তুলে সামনের দিকে তাকাতেই দেখলো ওর মুখোমুখি কেউ একজন দাঁড়িয়ে। আটকে উঠলো মেয়েটা। সরে যেতে চাইলেই মানুষটা তার দুহাত দিয়ে আঁকড়ে ধরলো সুনেহরাকে। বিস্ময়ে সুনেহরা চোখ দুটো বড় বড় হয়ে উঠলো। মধু? মধু কি করছে এখানে? ওর মধ্যে কি কোনো দৈব শক্তি আছে? কি করে এভাবে যখন তখন সব জায়গায় চলে আসে? সুনেহরা ভীত মুখশ্রী অবলোকন করে বাঁকা হেসে বলল, মধু। ভয় দেখাচ্ছিস? নিজেকে স্বাভাবিক করে উত্তর দিল সুনেহরা, মোটেও না। আচ্ছা। কথাটা বলে সুনেহরাকে কোলে তুলে নিল মধু। হাঁটতে শুরু করলো সামনে থাকা পুরনো বাড়িটার দিকে। সুনেহরার কেমন ভয় হচ্ছিল। মধু ওই ভুতুরে বাড়িটার দিকে কেন নিয়ে যাচ্ছে ওকে? সবটা কেমন গোলক ধাঁধার মতো লাগছে। আর মধু যেন আস্ত একটা রহস্য। ওর পা থেকে মাথা পর্যন্ত পুরোটাই রহস্য। মধু ভেতরে ঢুকলো সুনেহরাকে নিয়ে। সুনেহরা চোখ বুলালো চারিপাশে, কেমন অন্ধকার চারিদিকে। আসবাবপত্রগুলো নোংরা হয়ে আছে। দেয়ালে টাঙানো ছবিগুলোতে এত ধুলা জমেছে যে দেখা যাচ্ছিল না কিছুই। সুনেহরা চোখ আটকালো দেয়ালের দিকে, রক্তের ছিটে ফোটা দাগ উপস্থিত সেখানে। স্পষ্ট বুঝতে পারছে সুনেহরা মধু কোনো খারাপ কাজের সাথে জড়িত। এই বাড়িটা আর সবগুলো ঘটনা এক করলে যে কেউ বুঝবে মধু বড় মাপের কোনো কিলার বা মাফিয়া চক্রের হয়ে কাজ করে। অন্য কেউ না বুঝলেও সুনেহরা তা বুঝতে পারছে। ও ভ্রু কুচকে মধুর দিকে তাকাতে ওকে কোল থেকে নামালো মধু। সুনেহরা ঠিক সামনে দাঁড়িয়ে ওর কোমরে হাত রেখে কাছে টেনে নিল মেয়েটাকে। ফু দিয়ে সুনেহরার মুখে এসে পড়া চুলগুলো সরিয়ে দিয়ে বলল, মাই ডিয়ার কুইন, ওয়েলকাম ওয়েলকাম টু মাই ডার্ক লিম। সুনেহরার চোখে মুখে প্রচন্ড রাগ, সাথে বিস্ময়। ইচ্ছে করছে এক্ষুনি মধুর থেকে সব জেনে নিতে। আবার মনের মধ্যে কেমন এক অদ্ভুত অনুভূতি হচ্ছে। ওর এক মন বলছে নিজের কাজকে গুরুত্ব দিতে, আরেক মন বলছে ভালোবাসাকে। সুনেহরার হাতে থাকা রিভলভারটা কিভাবে যেন কেড়ে নিয়েছে মধু। সুনেহরা বুঝতেও পারেনি বিষয়টা। ও আবেগে ভাবছে এই মুহূর্তে। মধুর প্রশস্ত বুকে হাত রাখলো মেয়েটা। নিজেকে ভেতর থেকে শক্ত করে মুচকি হেসে বলল সে, আমি তোর অন্ধকার জগতের কুইন হতে চাই না দীপ্য। আমি আলোর রশ্মি হতে চাই, যে আলোর রশ্মি কাটিয়ে দেবে তোর জীবনের সমস্ত অন্ধকার। তুই চাইলেই পারবো, কেন পারবো না? সুনেহরার চোখ দুটো চিকচিক করছে, অশ্রু জমেছে মেয়েটার কাজল চোখের কোণে। ও বুঝতে পারছে মধুর কথার মানে, কিন্তু কি এমন হয়েছে যে মধু এভাবে বলছে? কেন বলছে এমন কথা? কথাগুলো ভেবেই বলল সুনেহরা, আমি সব ঠিক করে দেবো দীপ্য। তুই শুধু একবার বল আমাকে ভালোবাসিস, আমি সব ধ্বংস করে হলেও তোকে বাঁচিয়ে নেব। মধু একধানে তাকিয়ে আছে সুনেহরার দিকে। প্রাপ্তবয়স্ক বুঝদার মেয়েটা যে ওর জন্যে এত অবুঝ হচ্ছে, এত পাগলামি করছে, ভাবলে এক অন্যরকম অনুভূতি ওর মনে। পরক্ষণে আবার মনে হলো মধুর। সুনেহরা আইনের লোক, মতলব ছাড়া ওর কাজ ঘেসবে না এই মেয়ে। কথাটা ভাবনায় এলে সুনেহরাকে ছেড়ে দিল মধু। কয়েক পা পিছিয়ে গিয়ে হাসতে শুরু করলো সে।
সুনায়রার এমন মনে হচ্ছে মধু ওর কথাটা শুনে উপহাস করছে, তবে উপহাস করুক আর যাই করুক সুনায়রা ঠিক ওকে শুধরাবে। বিছানায় পড়ে ছটফট করতে করতে মাত্রই চোখের পাতা এক করেছে স্রোত, কিন্তু চোখ বন্ধ করলে এক ভয়ানক স্বপ্ন দেখলো সে। স্রোত আর কাব্য মিলে কোথাও ঘুরতে এসেছে। স্রোতকে রিসোর্টে রেখে সেই যে কাব্য গেল, এখনো আসছে না। লোকটা কোথায় গেল কে জানে। ওর যে ভীষণ চিন্তা হচ্ছে। স্রোত চিন্তিত হয়ে উঠে গেল, খুঁজতে শুরু করলো কাব্যকে। চারিদিকে উঁচু উঁচু পাহাড় আর নিচে খাদ। কাব্য দাঁড়িয়েছে গভীর খাদের সামনে, হাতে থাকা ক্যামেরায় বন্দি করছে চারিদিকে সুন্দর দৃশ্য। কাব্যকে খুঁজতে খুঁজতে স্রোত এসে দাঁড়িয়েছে ওর থেকে কিছু দূরে। কাব্যকে খাদের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে স্রোতের কেমন ভয় করছে। কাব্য কেন ওখানে গিয়ে দাঁড়িয়েছে? যদি অসাবধানতায় পড়ে যায় লোকটা। স্রোত ডেকে উঠল কাব্যকে। আরে আপনি ওখানে কি করছেন? এইদিকে আসুন। কাব্য ফিরে তাকালো স্রোতের দিকে। নীলাম্বরী চিন্তিত মুখশ্রী দেখে ভয় হলো কাব্যে। সে এগিয়ে আসতে চাইলে এমন সময় কোথা থেকে একটা লোক এসে ধাক্কা মেরে খাদে ফেলে দিল কাব্যকে। স্রোত আটকে উঠল, চিৎকার দিয়ে ডেকে উঠল সে। কাব্য ভাই। ঘড়ির কাঁটা জানান দিচ্ছে সময় প্রায় 8টার কাছাকাছি। ড্রয়িং রুমে তখন বাড়ির সবাই উপস্থিত। কাব্য বাড়ি ফিরলে জানতে পারলো দোয়েল আর দীপ্ত এখনো বাসায় আসেনি। সেই বিকেলে বেরিয়েছে ওরা, এখনো আসেনি। তাই চিন্তা হচ্ছে সবারই। দোয়েলের খোঁজ নেওয়ার জন্য কাব্য সমানে কল দিয়ে যাচ্ছে ওর বন্ধুদের নাম্বারে। কাজের সময় রাহুল কল রিসিভ করছে না দেখে ভীষণ বিরক্ত হচ্ছে সে। এমন সময় স্রোতের চিৎকার ওর কানে এলো। কাব্যের হাতে থাকা ফোনটা সাথে সাথে পড়ে গেল মেঝেতে। কাব্য সহ বাকি সবাই তাকালো দোতলায় থাকা কাব্য স্রোতের রুমটার দিকে। সবারই মনে হলো কোনো অঘটন ঘটেছে। কাব্য 1 মিনিটও দেরি করলো না, দ্রুত ছুটে গেল স্রোতের কাছে। স্রোত প্রচণ্ড ভয় পেয়েছে। বিছানায় এক কোণে গুটিসুটি মেরে বসে আছে। মেয়েটার রুমটা অন্ধকার ছিল। কাব্য লাইট অন করতে স্রোত চোখ মুখ কুচকে বন্ধ করে নিল। কাব্য দ্রুত গিয়ে 2 হাত দিয়ে আগলে নিল নীলাম্বরীকে। মেয়েটাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, কি হলো নীলাম্বরী? পেট ব্যথা করছে? ডাক্তার ডাকবো? স্রোত কাব্যের পেশিবহুল বাহু খামচে ধরেছে। ভয়ে কাঁপছে মেয়েটা। স্রোতের উত্তর না পেয়ে সমানে প্রশ্ন করে যাচ্ছে কাব্য। কাব্যের অস্থিরতা দেখে নিজেকে বহু কষ্টে সামলালো স্রোত। মুখ তুলে ওর দিকে তাকিয়ে 2 দিকে মাথা নেড়ে না সূচক উত্তর দিল সে। সাথে সাথে পাল্টা প্রশ্ন করলো কাব্য, তাহলে চিৎকার দিলে কেন? খারাপ স্বপ্ন দেখছো? স্রোত উপর নিচে মাথা নাড়ালো। কাব্য বুঝলো ওর ভাবনাই সত্যি। স্রোত কোনো খারাপ স্বপ্ন দেখে এতটা ভয় পেয়ে গেছে। কাব্য হাত বুলালো নীলাম্বরীর মাথায়। কপালে ভালোবাসার পরও সেকে আদুরে গলায় বলল, ভয় নেই, আমি আছি তো। কাব্যের মুখটার দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে স্রোত। হঠাৎ করে ওর কি যেন হলো, কাব্যের গলা জড়িয়ে ধরল সে। পুরো মুখে হাজারটা চুমু দিয়ে মুখ গুজল কাব্যের বুকে। কিছুক্ষণ ওভাবে থেকে আচমকায় বাচ্চাদের মতো কেঁদে উঠল স্রোত। কাব্য জানে না নীলাম্বরীর কান্নার কারণ। খানিকক্ষণ আগে ওর বাচ্চা সুলভ আচরণে কাব্য মনে মনে হাসছিল, কিন্তু স্রোতের এমন কান্নায় ওর মন ভার হলো। চিন্তিত কণ্ঠে জিজ্ঞাসা করলো, স্রোত কি হয়েছে আমাকে বলো? কি নিয়ে ভয় পাচ্ছিস তুই? আমি থাকতে এত ভয় কিসের? কান্না থামালো মেয়েটা। আস্তে করে উত্তর দিল, আমার সব ভয় আপনাকে নিয়েই। আমাকে নিয়ে? হ্যাঁ। কিন্তু কেন? যদি আপনি হারিয়ে যান। কাব্য হাসলো। স্রোতকে নিজের দিকে চাওয়ালো সে। নীলাম্বরী নীলাভ চোখ দুটোর সাথে চোখ মিলিয়ে বলল কাব্য, কোথায় হারাবো আমি? আমার গন্তব্য নীলাম্বরী পর্যন্তই। কখনো হারলে ফিরে আসবো নীলাম্বরী নীরে। স্রোত তাকালো কাব্যের মুখ পানে। মানুষটা কত বদলে গেছে। স্রোত আজকাল অবাক হয়ে কাব্যের আচরণে। রাগী গম্ভীর কাব্য কিনা ওর ভালোবাসায় পুরোপুরি বদলে গেছে। ভাবা যায় এই কাব্যের 2 চোখের বিষ ছিল স্রোত। এই কাব্যই কিনা সারাক্ষণ থাপ্পড় আর ধমকাধমকির উপরে রাখত স্রোত। অথচ আজ কত বদলে গেছে কাব্য। স্রোতকে চোখের আড়াল হতে দেয় না সে। কখনো স্রোত কষ্ট পেলে কত সুন্দর করে সান্ত্বনা দেয় ওকে। কথাগুলো ভেবে কাব্যকে শক্ত করে জড়িয়ে ধরল স্রোত। ওদের রুমের দরজার সামনে তখন বাড়ির সকলে এসে দাঁড়িয়েছেন। স্রোতের কি হয়েছে দেখতে এসেছিলেন তারাও। ও ঠিকঠাক আছে দেখে নিশ্চিন্ত হলেন প্রত্যেকে। কাব্যের চোখ পড়ল দরজার সামনে দাঁড়িয়ে থাকা মানুষগুলোর দিকে। স্রোতকে বিছানায় বসিয়ে রেখে ওদের কাছে এসে কাব্য জিজ্ঞাসা করলো, দীপ্ত আর দয়াল ফিরেছে? সাবরিনা বেগম 2 দিকে মাথা নাড়ালেন, যার উত্তর না। কাব্যের চিন্তা বাড়ল। রাত বাড়তে শুরু করেছে, এতটা সময় হয়ে গেল, ওরা বাইরে কি করছে? স্রোতকে ওখানে রেখে কাব্য বাড়ি থেকে বেরিয়ে গেল। যাওয়ার আগে সবাইকে বলে গেল স্রোতের খেয়াল রাখতে। এও বলল ওনারা যেন নিশ্চিত থাকেন কাব্য বাড়ি ফিরিয়ে নিয়ে আসবে দীপ্ত আর দোয়েলকে। ধ্রুব তখন রুমেই ছিল। সবটা শুনেও নিজেও কাব্যের পিছু নিল। দোয়েলের জ্ঞান ফিরলে নিজেকে এক অচেনা জায়গায় আবিষ্কার করলো সে। চারিদিকে তাকিয়ে বুঝলো এখানে সে কখনো আগে আসেনি। একটা অপরিচিত জায়গা এটা, কিন্তু ওকে এখানে নিয়ে আসলো কে? কেনই বা নিয়ে এসেছে? কথাগুলোই ভাবছিল দোয়েল। তখনই দরজা খোলার আওয়াজ ওর কানে এলো। দোয়েল সেদিকে তাকালে দেখলো রেজওয়ান দাঁড়িয়ে আছে। ছেলেটার চোখ মুখ রাগে লাল হয়ে আছে। তার মানে কি রেজওয়ানই দোয়েলকে এখানে নিয়ে এসেছে? কিন্তু কেন? দোয়েল বুঝলো না রেজওয়ান এখানে কি করছে আর কেনই বা ওকে নিয়ে এসেছে। আমতা আমতা করে বলল দোয়েল, আপনি?
সাথে সাথেই হুঙ্কার ছেড়ে বলল রেজওয়ান। তুমি এখানে কি করছো? স্রোত কোথায়? এখানে তো স্রোতের থাকার কথা ছিল। কথাগুলো বলেই পাগলের মতো পুরো রুম খুঁজলো। রেজওয়ান রেগে চিৎকার করে ভাঙলো একের পর এক জিনিসপত্র। ওর চিৎকার চেঁচামেচিতে দোয়েল ভীত হলো। মেয়েটার মাথায় কিছুই ঢুকছে না। রেজওয়ান স্রোতকে খুঁজছে কেন? ও কি প্রতিশোধ নিতে চাইছে? তবে কি স্রোতকে কিডন্যাপ করতে চেয়েছিল ওরা? কথাগুলোই ভাবছিল দোয়েল। তখনই রুমের দরজা ঠেলে ভিতরে প্রবেশ করলো দোয়েলের চেনা পরিচিত লোকটা, সৌরভ। দোয়েল প্রথমে অবাক হলো সৌরভকে এখানে দেখে, পরে মনে হলো সৌরভ হয়তো বাঁচাতে এসেছে ওকে। কিন্তু দোয়েল যে ভুল। সৌরভ এসে রেজওয়ানকে বলল, ঠান্ডা হো ব্রো, এমন করছিস কেন? সাথে সাথেই রক্তচক্ষু নিয়ে সৌরভের দিকে তাকালো রেজওয়ান। প্রচন্ড রাগে চেপে ধরলো শার্টের কলার, দাঁত কিরমির করে বলল, মানে কি এসবের? স্রোত কোথায়? সৌরভ বেশ বুঝতে পারছে স্রোতের জায়গায় দোয়েলকে দেখে রেগে গেছে রেজওয়ান। সৌরভ ঠান্ডা মাথায় সামলালো সবটা। রেজওয়ানকে রুমের বাইরে নিয়ে গেল। সে রেজওয়ানকে শান্ত হতে বলে সৌরভ বলল, দেখ, তোর শত্রুতা তো কাব্যের সাথে। তুই কাব্যকে শাস্তি দিতে চাইছিস, রাইট? রেজওয়ান ভ্রু কুঁচকে সৌরভের দিকে তাকিয়ে আছে। ছেলেটা মনে মনে কি চাইছে বোঝা যাচ্ছে না। রেজওয়ান শান্ত হয়ে উত্তর দিল সৌরভের কথায়, হ্যাঁ, আমার কাব্যর প্রাণ ভোমরা চাই। স্রোতকে আমার চাই, চাই মানে চাই। বুঝতে পেরেছিস তুই? যেভাবেই হোক স্রোতকে এনে দে। দোয়েল কিন্তু কাব্যের আদরের বোন। ওর কোনো ক্ষতি হলে কাব্য নিশ্চয়ই ভেঙে পড়বে। মানে কি বলতে চাইছিস তুই? রেজওয়ান, রুহেল, স্রোত ছাড়া অন্য কোনো মেয়ের প্রতি ইন্টারেস্ট নয়। আমি ইন্টারেস্টেড ব্রো। দোয়েলের ক্ষতি হবে, তাও কাব্যের জন্য। কেউ কাব্যের উপর প্রতিশোধ নিতে গিয়েই দোয়েলের ক্ষতি করবে, এটা যখন কাব্য জানবে ওর কি অবস্থা হবে, বুঝো? রেজওয়ান ঠান্ডা মাথায় ভাবলো সবটা সত্যি তো এমন কিছু হলে খারাপ হবে না। কাব্যকে পুরোপুরি শেষ করে দিলে তবে শান্তি পাবে রেজওয়ান। দোয়েল যদি হয় তার হাতিয়ার মন্দ হবে না। সৌরভের কাজে সায় জানালো রেজওয়ান। গুরুত্বপূর্ণ কল আসায় তখনই সৌরভের ফ্ল্যাট ছেড়ে বেরিয়ে গেল সে। সাথে নিয়ে রেজওয়ানের লোকদের, যাদেরকেও এখানে এনেছিল সৌরভের দেখাশোনার জন্য। সৌরভ হলো রেজওয়ানের সব খারাপ কাজের সাক্ষী। কোনো একটা বিশেষ দরকারে দেশে এসেছিল সৌরভ, তখনই দেখা হয় রেজওয়ানের সাথে। রেজওয়ানের কাছে কোনো কিছু নিয়ে দায়বদ্ধতা আছে সৌরভের, সেই জন্যে কথা দিয়েছিল স্রোতকে যে কোনোভাবেই আজ ওর কাছে এনে দিবে। কিন্তু স্রোতকে নিয়ে আসার কোনো উপায় ছিল না সৌরভের কাছে, তাই নিয়ে এলো দোয়েলকেই। ভাবলো এক ঢিলে দুই পাখি মারবে। দোয়েল সবটা শুনেছে দরজার আড়ালে দাঁড়িয়ে থেকে। কতটা জঘন্য এই সৌরভ! আর দোয়েল কিনা ওর প্রতি মায়া বাঁচিয়ে রেখেছে। এই ছেলেটাকে মনের এক কোণে রেখে বারবার প্রত্যাখ্যান করেছে রাহুলকে। নিজের প্রতি আজ ঘৃণা হচ্ছে দোয়েলের। রেজওয়ান তখন চলে যেতেই সৌরভ আসলো দোয়েলকে রাখা সেই রুমটিতে, কিন্তু পুরো রুমের কোথাও খুঁজে দোয়েলকে সে পেল না। দোয়েল দরজার আড়ালে লুকিয়েছিল। হঠাৎ সৌরভ ওর কাছাকাছি গেল। হাতে ভারী কিছু নিয়ে দোয়েল আঘাত করলো সৌরভের মাথায়। সাথে সাথে দুই হাত দিয়ে মাথা চেপে ধরলো সৌরভ। রেগে তাকালো দোয়েলের দিকে, মেজাজ দেখিয়ে বলল, তোকে তো আমি। পুরো কথাটা বলার আগে দোয়েল আবারও আঘাত করল ওর মাথায়। ছেলেটা পিছিয়ে গেল মুহূর্তে। ফ্ল্যাট থেকে তখন সবাই বেরিয়ে গেছে, তাই কারোর কানে যায়নি সৌরভের ডাক। এই সুযোগটাই নিয়েছে দোয়েল। সৌরভ যখন বিছানায় পড়ে ব্যথায় কাতরাচ্ছে তখনই দোয়েল এগিয়ে গিয়ে এলোপাতাড়ি আঘাত করতে লাগলো ওকে। মনে থাকা সবটুকু রাগ উগড়ে দিল আজ। কিন্তু সৌরভ তো ছেলে, একটু হলেও দোয়েলের থেকে ওর গায়ের জোর বেশি। সৌরভ কিভাবে যেন বাঁচিয়ে নিল নিজেকে। দোয়েলের হাত দুটো শক্ত করে ধরলো সে। সৌরভের মাথা থেকে রক্ত পড়ছে তখনও। গায়ে থাকা শার্টটা লাল হয়ে গেছে। সৌরভ চেয়েছিল দোয়েলকে আজ নিজের করে পেতে, কিন্তু মেয়েটার কাজে প্রচণ্ড রেগে গিয়েছে। সেই মেয়েকে খুন না করলে শান্তি পাবে না সৌরভ। কোথা থেকে খুঁজে একটা ছুরি নিয়ে এলো সৌরভ। আঘাত করতে চাইলো দোয়েলকে। দোয়েল ভয়ে চোখ দুটো বন্ধ করে নিল। তখনই কিছুক্ষণ ব্যয় হলে যখন দেখলো ওর কিছুই হয়নি, তখন চোখ খুলে তাকালো সে। সামনের দৃশ্য দেখে ভয়ে কিছুটা পিছিয়ে গেল দোয়েল। সৌরভ ছেলেটা পড়ে আছে মেঝেতে। ছুরিটা ঠিক ওর বুক বরাবর গেঁথে আছে। রক্তে লাল হয়ে গেছে সাদা টাইলস। এটা কে করেছে? রাহুল। রাহুলের মতো তো শান্ত স্বভাবের ছেলে এমন কাজ করলো? দোয়েল দেখলো দীপ্ত, রাহুল সহ বন্ধুরা দাঁড়িয়ে আছে পাশে। রাহুল ছেলেটার চোখে মুখে প্রচন্ড রাগ। দোয়েল ওর কাছে গিয়ে জিজ্ঞাসা করলো, কি করলেন এটা? মরে যাবে তো। মরে যাক, মরবে বলেই তো ছুরিটা বুকে ঢুকিয়েছে। কথাটা বলে রাহুল দোয়েলের দিকে তাকালো। চোখে মুখে রাগ সরিয়ে নরম হয় সে। মেয়েটার পা থেকে মাথা পর্যন্ত চোখ বুলিয়ে বলল, তুমি ঠিক আছো পাখি? কিছু হয়নি তো? আমরা ঠিক টাইমে এসেছি, তাই না? রাহুলের কথার মাঝে দীপ্ত গিয়ে দোয়েলকে জড়িয়ে ধরলো। কান্না করে ভাসাচ্ছে ছেলেটা। দোয়েল কোনো মতে সামলালো দীপ্তকে। বুঝালো ওর কিছুই হয়নি। রাহুল চিন্তিত হয়ে আছে, বুঝতে পেরে বলল সে ঠিক আছে। সৌরভ ছেলেটার তখনও হুঁশ আছে। সুযোগ পেতেই পালিয়েছিল সে, কিন্তু বেশি দূর যেতে পারেনি। এখানে আসার আগে রাহুল পুলিশকে ইনফর্ম করেছিল।
পুলিশের লোকগুলো আগে থেকেই খুঁজছে এই সৌরভকে, তাই হাতের কাছে পেলেই ধরে নিয়ে যাচ্ছিল সৌরভকে। তখনই গার্ডেনের দিকটাতে রেজওয়ান ছিল। কি হয়েছে বুঝা মাত্র ওর মাথায় এলো সৌরভ ধরা পড়লে নিশ্চয়ই সব বলে দিবে। তাছাড়া পুলিশ তো সৌরভকে এমনিতেই খুঁজছিল, রেজওয়ানকেও হয়তো খুঁজছিল। রেজওয়ান সম্পর্কে অনেক কিছুই জানে এই সৌরভ। যদি ওকে ফাঁসিয়ে দেয়, সুযোগ বুঝে হাতে থাকা বন্দুকটা সৌরভের দিকে তাক করলো রেজওয়ান। পরপর কয়েকটা গুলি চালিয়ে সে ছেলেটাকে মেরে ফেললো। কেউ কিছু বুঝে ওঠার আগে রেজওয়ান ওখান থেকে পালালো। রাতের অন্ধকারে ঢেকে গেছে চারিপাশ। বাইরে থেকে ভেসে আসছে ঝিঝি পোকার ডাক। জঙ্গলের ভেতরের ওই বাড়িটায় এখনো দাঁড়িয়ে আছে সুনায়রা আর মধু। সুনায়রা পর্যবেক্ষণ করছে চারিপাশ। পাশের রুমের আধা খোলা দরজাটার দিকে চোখ গেল সুনায়রার। মধু তখন সিঁড়ি বেয়ে উপরে উঠেছে। সুনায়রা একবার ছেলেটার দিকে তাকিয়ে দ্রুত ওই দরজা ঠেলে ভেতরে ঢুকলো। চারিদিকে চোখ বুলিয়ে যেই না তাকালো দেয়ালে টাঙানো বড় ছবিটার দিকে। মনে হলো ছবিটার পিছনে কিছু আছে। ওর সিক্স সেন্স বলছে এই ছবির আড়ালে অন্য কিছু লুকিয়ে আছে, হয়তো কোনো গোপন কক্ষ। সুনায়রার ভাবনাও সত্যি হলো। ও ছবিটা সরাতেই দেখলো ছবির পেছনে আরেকটা রুমের দরজাটা খুলে ভেতরে ঢুকলো সুনায়রা। অন্ধকার, তাই হাতে থাকা ফোনে টর্চ জ্বালালো সে। কিছু দূর যেতেই মনে হলো সিঁড়ির রাস্তা। সেই রাস্তা ধরেই নিচে নামলো সুনায়রা। চারিপাশে চোখ বুলাতেই বড় বড় বাক্স দেখলো সে। দেয়ালে রক্তে শুকিয়ে যাওয়া দাগ আর দেশি বিদেশি কত রকমের অস্ত্র রাখা আছে রুমটাতে। বাক্সগুলোর ভেতরে নিশ্চয়ই অস্ত্র বা ড্রাগস রাখা। একবার দেখবে কি, কথাটা ভেবে সুনায়রা একটা বাক্সের কাছে এগিয়ে গেল। ঢাকনা খুলতেই ভেতরে ড্রাগস চোখে পড়ল। সুনায়রার চোখ দুটো বড় বড় হয়ে এলো। কি দেখছে সে? অজানা এক ভয়ে ধুকপুক করছে মেয়েটার। মাথাটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে। মনে হচ্ছে চারিদিকটা অন্ধকারে তলিয়ে যাচ্ছে। এসবের মানে কি? সুনায়রা যা ভাবছে তাই কি সত্যি? মধু কোনো বড় মাফিয়া বা সিরিয়াল কিলার? ড্রাগস আর অস্ত্র পাচারের মতো জঘন্য কাজে জড়িত সে? না না, এই হতে পারে না। সুনায়রা তো মধুকে নির্ভেজাল আর ভালো একটা ছেলে বলেই জানে, যে সারাক্ষণ ওর পেছনে লাগে, মায়ের বকাঝকা খায় আর নিজের রেস্টুরেন্ট সামলায়, যেটা নিজ হাতে তিল তিল করে গড়ে তুলেছে মধু। সুনায়রা ভুল ভাবছে। মধু এতটা জঘন্য হতে পারে না। কথাগুলো ভাবতে ভাবতে সুনায়রার হাতে থাকা ফোনটা মাটিতে পড়ে গেল। আচমকায় জ্বলে উঠল রুমের লাইট। চারিদিক আলোকিত হলো মুহূর্তে। সুনায়রার কানে এলো কারো পদধ্বনি। সে সিঁড়ির দিকে তাকাতে দেখলো মধু গান গাইতে গাইতে সিঁড়ি বেয়ে নিচে নামছে। সব ভুলে মধুর গাওয়া গানটায় সুনায়রার কানে বাজলো। গান গাইতে গাইতে সুনায়রা ঠিক সামনে এসে দাঁড়িয়েছে। মধুর দিকে তাকিয়ে বাঁকা হাসছে ছেলেটার। ঘোলাটে চোখ দুটোর চাহনিতে কত রহস্য লুকিয়ে আছে। সুনায়রা পড়তে পারছে না চোখের ভাষা। মধু আরো এগিয়ে এলো সুনায়রার কাছে। ও কিছু জিজ্ঞাসা করবে তার আগেই বলল, তুই ঠিকই ধরেছিস সুনেরা। আমি মানুষটা পাপে পরিপূর্ণ। পৃথিবীতে যত খারাপ কাজ আছে সবকিছুর সাথেই আমি একটু হলেও জড়িয়ে আছি। তুই জানলে অবাক হবি, আমি মানুষ মারি, টাকার জন্য মানুষ খুন করি আমি। এই যে তুই আমার সামনে দাঁড়িয়ে আছিস, যখন তখন মেরে ফেলতে পারি। যেখানে তোর কাজ মানুষকে বিপদ থেকে বাঁচানো, আমি মানুষ খুন করি। আর কিছু শুনবি? সুনায়রা কিছুটা পিছিয়ে গেল। ওর হাত পা কাঁপছে। চোখের সামনে সবকিছুতে যেন অন্ধকার ঠেকছে। মেয়েটার মাথা ঘুরছে। এই বুঝি মাটিতে পড়ে যাবে এমন অবস্থা। তবুও নিজেকে সামলালো সুনায়রা। খানিকটা এগিয়ে এলো মধুর দিকে। ও পড়ে যেতে নিলে মধু দু হাত দিয়ে আগলে নিল। মেয়েটার মুখে এসে পড়া এলোমেলো চুলগুলো কানের পেছনে গুজে দিয়ে বলল, এইটুকুতেই সেন্স হারালে চলবে? আরো কত সত্য জানার বাকি। সুনায়রার চোখ দুটোতে অশ্রু জমেছে। ও মানতে পারছে না মধু সত্যি এমন এতটা জঘন্যর কাজ। নিজের মনকে বুঝালো সুনায়রা। ভাবলো মধু মিথ্যা বলছে ওকে। ছেলেটার বুকে হাত রেখে বলল, তুই মজা করছিস দীপু? তুই সব মিথ্যে বলছিস বল। মিথ্যা নয় সুনেরা, আমি সত্যি বলছি। তোর ভাবনার থেকেও বেশি খারাপ আমি। তোর ঘৃণা হয় না আমার প্রতি? সুনায়রার ভেতরটা কাঁদছে। ও মানতে পারছে না মধু এতটা খারাপ হতে পারে। ও যে পুরোপুরি ভেঙে যাবে এমনটা হলে। তবে কি সুনায়রার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে? দিব্য আর ওর সাজানো গোছানো সুন্দর সংসার হবে না? ও যে ভালোবাসে ছেলেটাকে। সুনায়রার মনে দোটানা কাজ করছে। এক মন বলছে নিজের পেশাকে গুরুত্ব দিতে, আরেক মন বলছে নিজের ভালোবাসাকে আঁকড়ে ধরতে। কি করবে মেয়েটা? সে চোখে পথ দেখছে না। কথাগুলো ভাবতে ভাবতে অতিরিক্ত চিন্তায় সেন্স হারালো মেয়েটা। নিজের সবটুকু ভর ছেড়ে দিল মধুর উপর। মধু দুহাত দিয়ে আগলে নিল সুনায়রাকে। ওকে নিজের বুকে টেনে নিয়ে পড়ল, তুই ফুলের মতোই নিষ্পাপ সুনেরা। আমি মানুষটা খুব খারাপ। এই ছোট্ট জীবনে পাপের শেষ নেই আমার। তোর আমার এক হওয়া সম্ভব বল? আমাদের দূরে থাকাই উত্তম। কাছে আসলে হয় আমি শেষ হব, নয় তুই। তুই বরং ভালো থাক। সবটুকু দুঃখ আমার ভাগ্যেই থাকুক। আমি সব সয়ে নেব, সব যাতনা। মধু জানে কথাগুলো সুনেরা শুনছে না। তবুও নিজের মনকে সান্ত্বনা দিতেই কথাগুলো বলল সে।
মধু সময় নষ্ট করলো না, সুনাইরাকে কোলে তুলে বেরিয়ে গেল ওই বাড়িটা থেকে। রাস্তায় গেলেই দাঁড়িয়ে থাকা গাড়িটা দেখতে পেল মধু। ওর কথা মতোই জাফর গাড়িটা নিয়ে এসেছে এখানে। দেরি না করে মধু পিছনের সিটে উঠে বসলো সুনাইরাকে নিয়ে। জাফর ড্রাইভিং সিটে বসে স্টার্ট দিল গাড়িটা। দোয়েলরা সবাই মিলে গাড়িতে উঠবে তখনই পুলিশের লোকেরা এসে ওদেরকে সবটা জানালো। বাড়িতে সিসি ক্যামেরা বা অন্য কোনো লোকজনও নেই, তাই কে কাজ করেছে জানতেই দোয়েলকে জিজ্ঞাসাবাদ করলেন ওনারা। প্রথমে ঠিকঠাক উত্তর দিতে না পারলেও পরে দোয়েলের মনে পড়লো রেজওয়ানের বিষয়টা। ছেলেটা কেমন মানসিক রোগীর মতো ব্যবহার করছিল তখন। সব থেকে বড় কথা, ওরা স্রোতকে কিডন্যাপ করার প্ল্যান করেছিল। হয়তো রেজওয়ানই মেরেছে সৌরভকে। দোয়েল এই কথাটা বলতে নিচ্ছিল পুলিশের লোকগুলো কোথা থেকে তখন কাব্য আর ধ্রুব এসেছে। কাব্য দ্রুত এসে দাঁড়িয়েছে দোয়েলের সামনে, চিন্তিত কণ্ঠে জিজ্ঞাসা করছে ওকে। দোয়েল, ঠিক আছিস তুই? কিছু হয়নি তো? দোয়েল নিজেকে স্বাভাবিক করে উত্তর দিল, আমি ঠিক আছি ভাইয়া, কিন্তু কিন্তু কি? তুমি জানলে অবাক হবে। ওরা স্রোতকে কিডন্যাপ করতে চেয়েছিল। সবকিছুর মূলে আছে ওই রেজওয়ান। সেদিন রিসর্টের ঘটনা মনে আছে? আমি শিওর স্রোতের হারিয়ে যাওয়ার সাথে ওই রেজওয়ানের কোনো না কোনো সম্পর্ক আছে। দোয়েলের কথাগুলো শুনে ধ্রুব যেন আকাশ থেকে পড়ল। রেজওয়ানকে তো ভালো বলেই জানে, ওর মায়ের পছন্দ কখনোই খারাপ হতে পারে না। তবে কি শুনছে? রেজওয়ান কেনই বা এমন করবে? চোখে মুখে বিস্ময় নিয়ে বলল ধ্রুব। কিন্তু রেজওয়ান কেন এসব করবে? কারণ ওর স্রোতকে চাই। কাব্যের কথা শুনে সকলেই তাকালো ওর দিকে। ওর মাথায় রাগ চলেছে, চোখ দুটো কেমন লাল হয়ে আছে। দোয়েলের বলা কথা কানে বাজছে বারবার। রেজওয়ানকে জানে মেরে ফেলতে ইচ্ছে করছে ওর। পুলিশের লোকগুলো কথাবার্তা বলে চলে গেল ওখান থেকে। কাব্যর বন্ধুদের নিয়ে কোনো একটা কাজে গেল। ধ্রুব নিজের সাথে করে নিয়ে গেল দীপ্তকে। রাহুল আর দোয়েল বাইকে করেই ফিরবে। রাহুল বাইকে উঠে হেলমেট পরে নিল, দোয়েলের দিকে তাকিয়ে বলল, পাখি। দোয়েল নিজের ভাবনা থেকে বেরিয়ে উত্তর দিল, বলুন, আমি শুনছি। বাইকের পেছনে উঠে বসো। দোয়েল এ সময় ব্যয় করলো না, দ্রুত গিয়ে উঠে পড়লো বাইকের পেছনে। রাহুলের কাঁধে হাত রাখতে গিয়ে কেমন অস্বস্তি হলো মেয়েটার, সাথে সাথে হাত নামিয়ে নিল। রাহুল তখন দোয়েলের দিকে তাকিয়েছিল, তাই সবটাই দেখেছে। দোয়েলের মুখ পানে তাকিয়ে হেসে বলল রাহুল, শক্ত করে জড়িয়ে ধরো পাখি। তুমি বাইক থেকে পড়ে গিয়ে হাত পা ভাগলে আমার বুকে লাগবে। দোয়েল প্রতিউত্তরে কিছুই বলল না, মুখটা যেন কেমন করে রেখেছে। রাহুলের কথা যে দোয়েল শুনেনি তা স্পষ্ট বুঝতে পারছে রাহুল। রাহুলের মন খারাপ হলো কি যেন ভেবে। দোয়েলকে ডেকে বলল সে, পাখি। রাহুল এত জোরে ডেকেছে যে না শোনার উপায় নেই। দোয়েল যেন কেঁপে উঠল রাহুলের হঠাৎ চিৎকারে। নিজেকে স্বাভাবিক করে বলল মেয়েটা, আহা, এত জোরে কেউ ডাকে? আমি আপনার পাশে বসে আছি, উগান্ডা নই। তা তো দেখছি। তুমি আমার পাশে বসে থাকলেও তোমার মনটা পড়ে আছে অন্য কোথাও। আচ্ছা, একটা কথা বলো তো। কি কথা? তুমি কি ওই ব্যাড বয় সৌরভের জন্য কষ্ট পাচ্ছ? দোয়েল অস্বীকার করবে না তার কষ্ট হচ্ছে না, একটু হলেও খারাপ লাগছে ওর। কিন্তু ওই বেইমানের জন্য কষ্ট পেয়ে লাভ আছে? ওর প্রাপ্যই ছিল অমন শাস্তি। এই ভেবেই নিজের মনকে বুঝালো দোয়েল। মুখে হাসি টেনে বলল রাহুলকে, ওরকম কিছু না, আপনি বাইক স্টার্ট দিন, আমাকে বাড়ি ফিরতে হবে। সবাই হয়তো চিন্তা করছে। সবার চিন্তা দেখলে কিন্তু তোমার জন্য আমার উতলা হওয়া দেখলে না। জানো আমি কতটা ভয় পেয়ে গেছিলাম, কত কষ্ট করে খুঁজে বের করেছি তোমাকে। পুরো কথাটা বলার আগেই দোয়েল ওকে থামিয়ে দিয়ে বলল, তার পুরস্কার হিসেবে আমি আপনার ভালোবাসার ডাকে সায় জানালাম। আমিও আজ স্বীকার করলাম আমি আপনাকে ভালোবাসি। এই দোয়েল আপনাকে তার সব ভালো খারাপের পাশে চায়, যতটা চান আপনি। এবার খুশি? রাহুল যেন আকাশ থেকে পড়ল। বিস্ময় আনন্দ সব যেন মিলেমিশে একাকার। এক্ষুনি সে কি শুনল? রাহুল কি স্বপ্নে আছে নাকি সত্যি শুনছে সে? দোয়েলের মতো একটা গম্ভীর স্বভাবের মেয়ে নিজ মুখে বলল রাহুলকে ভালোবাসে। ওর সিঙ্গেল জীবনের অবসান ঘটল। তবে অতি খুশিতে বাইক থেকে নেমে দোয়েলের হাত টেনে ওকেও নামালো রাহুল। কিছুক্ষণ নাচানাচি করে হাঁপিয়ে গেল ছেলেটা। দোয়েল যেন হতভম্ব হয়ে গেল রাহুলের কাজে। রাহুলকে কিছু বলবে তখনই সে মাটিতে হাঁটু গেড়ে বসলো। দোয়েলের মনে হলো রাহুল ওকে প্রপোজ করবে, কিন্তু ভুল হলো তার ভাবনা। রাহুল নিজের জুতোর ফিতেটা লাগাতে ব্যস্ত হলো। রাগে দাঁত কটমট করে অন্যদিকে চলে গেল দোয়েল। রাহুল বিষয়টা লক্ষ্য করে এগিয়ে গিয়ে দাঁড়ালো দোয়েলের পাশে। উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করলো, কি হলো? পেট খারাপ করছে নাকি মাথা ব্যথা? দোয়েলের মাথায় হাত ঠেকালো। সে বিরক্ত হলো খুব। রাহুল কি বুঝতে পারছে না নাকি ইচ্ছে করে দোয়েলকে রাগাতে এসব করছে? হ্যাঁ, রাহুল ইচ্ছে করে এসব করছে। তার ঠোঁটের কোণে লেগে থাকা দুষ্টুমিতে ভরা হাসি দেখেই তা বোঝা যাচ্ছে। রাহুল হয়তো দোয়েলকে ঘোরাতে চাইছে, যেভাবে এতদিন ঘুরিয়েছে দোয়েল নিজে। বেশি কিছু না ভেবে বলল দোয়েল, পোড়া কপাল আমার, বাড়ি চলুন। গেলে কি দেবে? কি লাগবে? লাগবে তো তোমাকে।
তা তো দিলামই। রাহুলের ঠোঁটের কোণে প্রশান্তির হাসি। আজ যেন দোয়েলকে অন্যভাবে আবিষ্কার করলো রাহুল। সে নিজের হাত বাড়িয়ে দিল দোয়েলের দিকে। দোয়েল মিষ্টি হেসে রাহুলের বাড়িয়ে দেওয়া হাতটা ধরে নিল। দুজনে মিলে যাত্রা শুরু করলো বাড়ির উদ্দেশ্যে। চুপি চুপি এসে রুমে ঢুকলো ধ্রুব। তাহিয়া রেগে আছে খুব। ধ্রুবকে রুমে দেখলেই বের করে দিবে এমন অবস্থা। ধ্রুব ফ্রেশ হয়ে এসেছে মাত্রই। তাহিয়া তখন বিছানার একপাশে শুয়ে আছে। ওর পরনের শাড়িটা এলোমেলো হয়ে আছে। শাড়িটা সরে যাওয়ায় পেটের দিকটা স্পষ্ট দেখা যাচ্ছে। সব রেখে ধ্রুব চোখ আটকালো সেদিকে। ধ্রুবের ইচ্ছে করছে এখনই তাহিয়াকে নিজের সঙ্গে মিশিয়ে নিতে। ওর পুরো শরীরটা নিজের দখলে আনতে মরিয়া হলো ধ্রুব। দ্রুত গিয়ে স্পর্শ করলো মেয়েটার ফর্সা মেধহীন উদর। কিছুক্ষণ না যেতে নিজের ঠোঁটের উষ্ণ স্পর্শ দিল সেখানে। ঘুমন্ত তাহিয়ার পুরো মুখে অজস্র চুমু এঁকে দিল ধ্রুব। আঁকড়ে ধরল মেয়েটার গোলাপসম পাতলা ঠোঁট দুটো। শরীরের স্পর্শকাতর স্থানে কারো হাতের স্পর্শ অনুভব হলেই কেঁপে উঠল তাহিয়া। ভূত দেখার মতো চমকালো মেয়েটা। ধাক্কা দিয়ে ধ্রুবকে নিজের থেকে সরিয়ে উঠে বসলো সে। শাড়িটা ঠিক করে ধ্রুবের দিকে তাকালে শান্ত হলো ওর মন। কে না কে ভেবে এক্ষুনি ভয়ে মরে যাচ্ছিল মেয়েটা। পাশে থাকা বালিশ ধ্রুবর দিকে ছুঁড়ে মেরে বলল তাহিয়া। এভাবে কেউ কাছে আসে ধ্রুব? ভয় পেয়েছি তো। ভয়কে ধাক্কা দিয়ে অন্যদিকে পাঠিয়ে দে তানু। তুই আপাতত আমার কাছে আয়। তাহিয়া তাকিয়ে রইল ধ্রুবের দিকে। ছেলেটা ইদানিং কথা বলে বেশি, তাও দুষ্টু দুষ্টু কথা। তাহিয়াকে লজ্জায় ফেলতে পারলেই যেন শান্তি পায় ধ্রুব। তাহিয়ার কিছুটা রাগ ভুলেছিল ধ্রুবের কথায়, কিন্তু তখনই ওর মাথায় এলো সকালের ঘটনাটা। ধ্রুব একটা মেয়ের পাশে দাঁড়িয়ে হেসে হেসে কথা বলছিল তার সাথে। তাহিয়ার চোখের সামনে যেন এই দৃশ্যে ভেসে উঠল। ধ্রুব তখন তাহিয়ার খুব কাছাকাছি। ওর ঘাড়ে মুখ গুজতে চাইল ছেলেটা। তাহিয়ার আগে আবারও ধ্রুবের বুকে ধাক্কা দিল। ধাক্কাটা এত জোরেই দিল যে ধ্রুব কিছুটা পিছিয়ে গেল। ধ্রুবের প্রচণ্ড রাগ হলো। চোখ গরম করে তাহিয়ার দিকে তাকালে তাহিয়া ওর চুল টেনে বলল, চোখ গরম করছিস কেন? রাগ লাগছে খুব? তুই যখন ওই মেয়েটার সাথে হেসে হেসে কথা বলছিলি তখন আমারও খুব রাগ লাগছিল ধ্রুব। তো মেয়েটাকে মারলি না কেন? আমি আটকেছিলাম তোকে। মেয়েটাকে কেন মারবো? আমার তো তোকে মারা উচিত, কারণ ঘরের বউ রেখে বাইরে একটা মেয়ের সাথে তুই কথা বলছিলি। হ্যাঁ, সেজন্যই তো বউ আমাকে রোমান্সহীনতায় ভোগাচ্ছে। ধ্রুবের খামখেয়ালিপনা দেখে বিরক্তি ভরা কণ্ঠে বলল তাহিয়া। ধ্রুব, শোন তানু, ওই মেয়েটা বিবাহিত। আমার সাথে ওর কোনো সম্পর্ক নেই। আমার ভেতরে বাহিরে অন্তরে কলিজায় লিভারে কিডনিতে সব জায়গায় কেবল তুই আছিস, শুধুই তুই। তুই ছাড়া এই ধ্রুব অন্য কাউকেই ভালোবাসে না। বিশ্বাস কর। এবার অন্তত কাছে আয় বউ। তাহিয়া মনোযোগ দিয়ে শুনল ধ্রুবের কথা। তখন রাগ লাগলেও ধ্রুবের কথা বলার ভঙ্গিমা দেখে সব রাগ অভিমান কোথায় যেন উড়ে গেল। কিন্তু ধ্রুবকে একটুখানি জ্বালালে মন্দ হবে না। সারাক্ষণ তো ছেলেটা ওকে জ্বালায়। আজ তাহিয়ার দিন, এই ভেবেই পড়ল তাহিয়া। আসবো না। ধ্রুবের মেজাজ খারাপ হলো। হাতের কাছে একটা মাটির বানানো জিনিস পেলেই ভেঙে ফেললো ওটা। রাগে রুম থেকে বেরিয়ে যেতে যেতে বলল, ওকে ফাইন, আসতে হবে না তোকে। তাহিয়া পেছন কত করে ডাকলো ধ্রুবকে, কিন্তু ধ্রুব শুনলই না ওর ডাক। মেয়েটার মন খারাপ হলো। কিছুক্ষণ আগেও কত পাওয়ার দেখাচ্ছিল সে, সেই তো আবারও নরম হতে হলো। ও একটু রাগ করলো কিনা, ধ্রুব তার দ্বিগুণ রাগ করে বসলো। অনেক সময় ধ্রুবের জন্য অপেক্ষা করলো তাহিয়া। ও আসছে না দেখে রুমের লাইট নিভিয়ে ঘুমিয়ে পড়লো। অন্ধকার রুমে বসে আছে রেজওয়ান। যেখানে সে বসে আছে সেখানে সামনের দেয়ালে টাঙানো বড় একটা ছবি। পুরো রুম অন্ধকার হলেও লাইট জ্বলছে কেবল ওই ছবিটার উপরে। ছবির মেয়েটার পরনে বিয়ের শাড়ি, লাল টুকটুকে শাড়ি, যে শাড়িটা রেজওয়ানের দেওয়া। মেয়েটাকে বধূ বেশে পুরো যেন অপ্সরা লাগছে। তার নীল চোখ দুটির দিকে তাকালেই কেমন নেশা ধরে যাচ্ছে। মনে হচ্ছে এই নীলাভ চোখের গভীরে ডুব দিতে, জেনে নিতে সব রহস্য। রেজওয়ান চেয়ার থেকে উঠে গেল। হাতে থাকা মদের গ্লাসটা পাশেই ছুঁড়ে ফেলে ছবিটার কাছে এগিয়ে গেল। ছবিতে থাকা স্রোতের পুরো মুখে হাত বুলিয়ে বলল, বেবি গার্ল, তুমি কি জাদু জানো? আমি কেন মন থেকে বুঝতে পারি না তোমায়? তোমার কি আমার জন্য মায়া হয় না? একটুও মায়া হয় না? আমাদের তো বিয়ে ঠিক হয়েছিল। তোমার তো আমারই হওয়ার কথা ছিল। একবারও কি মনে পড়ে না আমায়? কথাগুলো বিড়বিড় করে বলে স্রোতের ছবিটার দিকে অপলক তাকিয়ে রইল রেজওয়ান। ওই মেয়েটাকে চায়, যে করেই হোক চায়। রেজওয়ান কলেজে পড়ায়, এটা সবার জানা। তবে আড়ালে ও সকল জঘন্য কাজের সাথে জড়িত। রেজওয়ান নারী পাচারকারী দলের লিডার। সেদিন ওর থেকেই অতগুলো মেয়েকে বাঁচিয়ে নিয়েছিল সুনেহার আর মধু। ওদের দুজনের প্রতি প্রচণ্ড রেগে আছে রেজওয়ান। সুযোগ পেলে শিক্ষা দেবে ওদের দুজনকে। স্রোতকে প্রথমে নিজের ফাঁদে ফেলেছিল পাচার করবে বলে, কিন্তু মেয়েটার কোমল হৃদয়ের মোহনীয় রূপ পাগল করে ফেলেছিল রেজওয়ানকে।
ও কত মেয়েকে দেখেছে, কত মেয়ের সাথে ঘনিষ্ঠ হয়েছে, কিন্তু কখনো এমন অনুভূতি হয়নি, কখনোই মনে হয়নি মেয়েটা ওর যোগ্য। এমন টান অনুভব হয়েছে কেবল স্রোতের প্রতি। সবটাই ঠিকঠাক চলছিল। রেজওয়ান ভেবে নিয়েছিল স্রোতকে পেলেও সব খারাপ কাজ ছেড়ে ভালো হয়ে যাবে, সুন্দরভাবে সংসার করবে, কিন্তু কাব্য তা হতে দিল না। কাব্যের আগমন কেমন ওলটপালট করে দিল সব। রেজওয়ান ঠিক করে নিয়েছে স্রোতকে নিজের করবে। এই স্রোতের বিয়ে হয়েছে তো কি হয়েছে, ও 10 বাচ্চার মা হয়ে গেলে ও রেজওয়ান ওকেই চায়। কথাগুলো ভেবে আবারও স্রোতের ছবিটায় হাত বোলালো রেজওয়ান, বিড়বিড় করে বলল, আচ্ছা স্রোত, একটা কথা বলো তো, তোমরা হিরোইনরা সবসময় হিরোদের প্রেমেই কেন পড়ো? ভিলেনদের ভালোবাসা কেন বোঝো না? আমাকে দেখো, আমি কেবল তোমাকেই চাই। আমার ভেতর বাহির সবটা জুড়ে কেবল তুমি আছো। তুমি কি জানো বেবি গার্ল, নায়কদের হৃদয়ে অনেক মেয়ে থাকে, কিন্তু ভিলেনের হৃদয়ে কেবল একজনই মেয়ে থাকে, যেমন আমার মনে আছো তুমি। কথাগুলো বলেই হাসলো রেজওয়ান। তখনই হাতে প্রচন্ড ব্যথা হলো, চিৎকার দিয়ে বলে উঠল, আহ! ওর হাতে এসে চাকু ঢুকেছে, চেহারটা দিয়ে স্পর্শ করেছে স্রোতের ছবি। রিজওয়ান স্পষ্ট বুঝতে পারছে নিজের রুমে অন্য কারোর উপস্থিতি। রাগে মাথা ফেটে পড়ছে ওর, হাতের যন্ত্রণায় হুঙ্কার ছেড়ে বলে উঠল, কোন কুত্তার বাচ্চা বে? সাথে সাথে ভেসে এলো কাব্যের কণ্ঠস্বর। তোর মৃত্যু। রেজওয়ান রেগে তাকালো। রুমের লাইট অন করে দিল কাব্য। হাতে থাকা আপেলটায় কামড় দিয়ে এগিয়ে গেল রেজওয়ানের কাছে। ওর হাত থেকে ছুরিটা বের করতে গগন কাঁপানো এক চিৎকার দিয়ে উঠল রেজওয়ান। গলগল করে বেরোতে শুরু করলো রক্ত। রেজওয়ানের আর্তনাদ শুনে আর রক্তমাখা হাতটার দিকে তাকিয়ে বাঁকা হাসলো কাব্য। রেজওয়ান রেগে মেগে তখন গালি দিতে গেলে কাব্যর হাতে থাকা আপেলটা ঢুকিয়ে দিল রেজওয়ানের মুখে। কথা বলার সুযোগ না পেয়ে যেন আরও রেগে গেল রেজওয়ান। পাগলা কুকুরের মতো লাফাতে শুরু করলো সে। রুমে জিনিসপত্র ভেঙে চুরে কাব্যের সামনে এসে বলল, তুই আমার ফ্ল্যাট পর্যন্ত আসলে কি করে? ভেতরে ঢুকতে কি দিল? কেন আসলে আমার সামনে? আমি তোকে মেরে ফেলবো কাব্য, জানে মেরে ফেলবো। রেজওয়ানের চিৎকারে হাসতে শুরু করলো কাব্য। সজোরে ওর নাকে ঘুষি দিলে কিছুটা পিছিয়ে গেল রেজওয়ান। কাব্য একটা চেয়ার টেনে রেজওয়ানের সামনে বসে বলল, তুই যে মেয়েকে নিয়ে আকাশ পাতাল কল্পনা করছিস, সে আমার বাচ্চার মা হতে চলেছে। রেজওয়ান, বুঝতে পারছিস আমাদের সম্পর্কটা কতটা গভীরে চলে গেছে? এবার তোর পিছু স্যার, কেন নিজের মন ডেকে আনছিস? আমার পার্সোনাল প্রপার্টির দিকে হাত বাড়লে কি হতে পারে তা তুই ভালো করে জানিস। নিজের অবস্থা দেখছিস আয়ান? প্রচন্ড রাগ হচ্ছে রেজওয়ানের, কিন্তু মদ খেয়ে আর হাতের যন্ত্রণায় আপাতত শক্তি হারিয়েছে সে। কাব্যের সাথে একা পারবে না ভেবে নিজের লোকদের ডাকছিল রেজওয়ান। কাব্য তখন হাসতে হাসতে বলল, ডেকে লাভ নাই রে রেজওয়ান, ওরা তোর মতোই ভীতু, ভয়ে কবেই পালিয়ে গেছে। রাগে হুঙ্কার ছেড়ে বলল রেজওয়ান, কাব্য, এসব করে লাভ নেই। তোর নীলাম্বরীকে আমি নিজের করেই ছাড়বো, আর ওই বাচ্চাটাও পৃথিবীতে আসবে না। রেজওয়ান হু হু করে হাসতে শুরু করলো। কাব্য কিছুক্ষণ তাকিয়ে রইল ওর দিকে। রেজওয়ান নীলাম্বরীর নাম মুখে নিয়েছে ভাবনায় এলেই রাগ হলো কাব্যের। সাথে সাথে রেজওয়ানের জিভ টেনে ধরলো কাব্য। রেজওয়ানের চোখের সাদা অংশ বেরিয়ে গেছে, চোখ দুটো বড় বড় করে ফেলেছে, দম বন্ধ হয়ে মারা যাবে এমন অবস্থা ওর। কাব্যের চোখ দুটো রক্তলাল। ওর মন বলছে এই রেজওয়ানকে এক্ষুনি মেরে ফেলতে। তাই করবে কাব্য, শুনবে নিজের মনের কথা। এই রেজওয়ান ওর নীলাম্বরীর দিকে হাত বাড়িয়েছে। ওর নীলাম্বরীর নাম যে মুখে উচ্চারণ করে সেই মুখটাই কাব্য রাখবে না, ওর জিভ টেনে ছিঁড়ে ফেলবে আজ। কথাগুলো ভেবেই কাব্যের ঠোঁটের কোণে পৈশাচিক হাসি ফুটে উঠল। লিয়ার স্নিগ্ধ তখন দরজার সামনে দাঁড়িয়েছিল। রুমের ভেতরে দৃশ্য দেখে ভয়ে কেঁপে উঠল দুজনেই। ওরা অবগত কাব্যের রাগ সম্পর্কে। কাব্য রেজওয়ানকে জানে মেরে ফেললেও অবাক হবে না ওরা। রেজওয়ান এটারই যোগ্য, কিন্তু কাব্য মানুষ খুন করার মতো জঘন্য অপরাধ করুক এটা চায় না। তাই কোনো মতে আটকালো কাব্যকে। কাব্যের থেকে ছাড় পেলেই রেজওয়ান কাশতে শুরু করলো। কাশতে কাশতে ওর গলা দিয়ে রক্ত বেরিয়ে গেছে। নিজেকে সামলাতে না পেরে পড়ে আছে মেঝেতে। কাব্যের যেন আনন্দ হচ্ছে এ দেখে। ও দেয়ালে টাঙানো স্রোতের ছবিটা সরিয়ে ফেললো। যেতে যেতে মেঝেতে পড়ে থাকা রেজওয়ানের দিকে তাকিয়ে বলল, তুই ভুল রেজন, মেয়েরা ভিলেনের প্রেমে পড়ে। স্রোতের জীবনে ভিলেন আর হিরো দুটোই অরণ্য কাব্য। তাই ওর ঘৃণা রাগ ভালোবাসা সবটাই কেবল আমি পর্যন্ত সীমাবদ্ধ। বিছানায় শুয়ে আছে স্রোত। ওর প্রেগন্যান্সির এখন 4 মাস চলছে। পেটটা হালকা বড় হয়েছে। স্রোতের বাড়ন্ত পেটের দিকে তাকিয়ে আছে কাব্য। স্রোত হঠাৎই অনুভব করলো কেউ ওর পেটের উপর থেকে কাপড় সরিয়ে সেখানে চুমু দিচ্ছে। ভাবতে না ভাবতে মানুষটার হাতের স্পর্শ এলো ওর গলায়। চোখ খুলে তাকালো স্রোত। রুমের লাইট অফ থাকলেও চেনা স্পর্শ আর পারফিউমের গন্ধে বুঝে নিল স্রোত মানুষটা ওর কাব্য ভাই। কাব্য তখন আঁকড়ে ধরেছে স্রোতের ঠোঁট দুটো। মেয়েটার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে এমন সময় কাব্য ছাড়ল ওকে।
স্রোতের পরনে থাকা জামাটা খুলতে চাইলো কাব্য। স্রোত আতকে উঠে পড়ল। করছেনটা কি? আদর করছি। কাব্যর হাতের স্পর্শ গভীর হলো। লাগাম ছাড়ালো ঠোঁটের ছোঁয়া। স্রোতের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, ও নিতে পারছে না কাব্যের এমন আচরণ। মেয়েটার চোখ বেয়ে পানি গড়িয়ে পড়লেই কাব্য ডেকে পড়ল। স্রোত, নিজেকে সামলে উত্তর দিল স্রোত। অনেক দিন হলে তোকে আদর দিই না, আজ একটুখানি আদর করি না প্লিজ। তুই এমন করছিস কেন? এত কান্নাকাটি ভালো লাগে আমার? স্রোত মুখ ফিরালো অন্যদিকে। কাব্য লক্ষ্য করলো বিষয়টা। স্রোত হয়তো ওর ছোঁয়ায় বিরক্ত হচ্ছে। ছেলেটার কেমন রাগ হলো। শক্ত করে চেপে ধরলো স্রোতের হাত। স্রোত তাকিয়ে আছে কাব্যের মুখের দিকে। ড্রিম লাইটের আলো স্পষ্ট দেখা যাচ্ছে লোকটার রাগান্বিত মুখ। এমন ছোঁয়ায়, হাতের এমন ছোঁয়ায় স্রোতের বুঝতে বাকি নেই কাব্য রেগে গেছে। মেয়েটার কষ্ট হলো, চুপ থাকলো সে। আহত কণ্ঠে বলল কাব্যকে, বাবুর ক্ষতি হবে তো। কিচ্ছু হবে না। স্রোত বুঝলো না কি বলে আটকাবে কাব্যকে। সে প্রতিউত্তর না করে কাব্য আবারও উন্মাদের মতো আচরণ করলো। মুখ গুজলো কাব্যের গলায়। স্রোত দুই হাত দিয়ে খামচে ধরেছে কাব্যের পেশিবহুল বাহু। সায় জানিয়েছে তার ভালোবাসার ডাকে। কাব্য তখন মত্ত হলো প্রেয়সীতে। তাকে কাছে পাওয়ার জন্য পাগল হলো সে। মেয়েটাকে বিব্রস্ত করে ওর শরীরের প্রতিটা ভাঁজে চুমু আঁকলো। স্রোত পুরো নেতিয়ে পড়েছে বিছানায়। কাব্যের এমন বেপরোয়া আচরণ সহ্য হচ্ছে না মেয়েটার। কাব্যের মাথার চুল খামচে ধরে কান্নারত কণ্ঠে বলল স্রোত, আর কত, এবার ছাড়ুন। কাব্য চোখ রাঙিয়ে তাকাতে স্রোত দৃষ্টি সরালো অন্যদিকে। গাল ফুলিয়ে রেগে বলল, রাক্ষস কোথাকার। কাব্য হাসলো নীলাম্বরীর রাগ দেখে। এগিয়ে গিয়ে ওর মুখে চুমু দিয়ে বলল, আজকের দিনটা সয়নে যান, এই যে কথা দিচ্ছি আর জ্বালাবো না তোকে। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।